একটা রান অথবা একটা উইকেট দরকার। রেহান ভাইয়ের বিয়েটা এখন এই পর্যায়ে এসে গেছে। এতদিনে কম মেয়ে দেখেনি, কিন্তু রেহান ভাই কাউকে দেখতেই যায়নি। সব আব্বু আম্মু আর ফুপি দেখেছে। আজ যখন রেহান ভাই দেখা করতে রাজি হয়েছে, তখন সবাই এক্সাইটেড থাকবে, সেটাই স্বাভাবিক। রেহান বিয়ে না করার পেছনে একটা কারণ আছে, সেটা সবাই জানে। কিন্তু এটা সবাই স্বাভাবিকভাবে নিলেও রেহান নিতে পারেনি, তাই বিয়ে করবে না বলে জিদ ধরে আছে। রেহান যখন বাহিরে ছিল তখন আফরিন নামে একটা মেয়ের সাথে পরিচয় ছিল, তারপর বন্ধুত্ব থেকে প্রেম, প্রায় 5 বছরের রিলেশন। রেহান বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তার মা প্রথমে রাজি ছিলেন না, কারণ রেহান সেখানেই সেটেলড হবার চিন্তা করছিল। তারপর সবাই বোঝানোর পরে ছেলের কথা চিন্তা করে রাজি হলেন। রেহানের মা রাজি হবার পরে রেহান তার সিদ্ধান্ত চেঞ্জ করে, বিয়ে করে দেশে আসবে। এঙ্গেজমেন্টের আয়োজন হলো। রেহানের কিছু বন্ধু বান্ধব উপস্থিত হলো, কিন্তু আফরিন আসেনি। তার ফোন সুইচড অফ। অনেকবার ট্রাই করেও আফরিনের সাথে যোগাযোগ করা যায়নি। সবাই অপেক্ষা করে যখন চলে যাবে তখন আফরিন এলো। এঙ্গেজমেন্ট হলো। রেহান খুব এক্সাইটেড ছিল। বিয়ের শপিং শুরু করে দিল। সেখানে একা, পরিবারের কেউ নেই, তাই সব কিছু ওকে সামলাতে হবে। এঙ্গেজমেন্টের 8-10 দিন পরে হঠাৎ একদিন আফরিন এসে উপস্থিত, তাও প্রায় রাত 11টায়। আরে রিন, তুমি এই সময় এখানে? রেহান, তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি, ভেতরে আসতে বলবে না? অফকোর্স, এসো, ভেতরে এসো। কি এমন কথা? সন্ধ্যায় তো দেখা হলো, তখন তো কিছু বললে না। অনেক ভাবলাম কি করা উচিত, আমি বুঝতে পারছিলাম না। এখন আমি মাইন্ড স্থির করে ফেলেছি। কি ব্যাপারে রিন? তুমি কি নিয়ে কথা বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি কি সত্যিই বিয়ের পরে দেশে ফিরে যেতে চাও? রিন, এইটা নিয়ে আমরা আগেই কথা বলেছি, তাই না? আমার আম্মু একা সেখানে, উনি কিছুতেই এখানে আসতে রাজি হচ্ছেন না। মাহির বিয়ে হয়ে গেলে উনি একদম একা হয়ে পড়বেন। উনি আমাদের বিয়েতে মত দিয়েছেন। এখন ছেলে হিসেবে আমার দায়িত্ব পালন করব না? ওকে, তাহলে আজ ফাইনাল ডিসিশন হোক। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আর কি ডিসিশন বাকি? বিয়ে তো হয়ে যায়নি। কি বলতে চাইছো রিন? রেহান, কাম অন, বিয়ে ছোটখাটো কোনো বিষয় না, সারা জীবনের ব্যাপার। আমি যদি হ্যাপি নাই থাকতে পারলাম, সেই বিয়ের কোনো মানে আছে? তুমি আমার সাথে হ্যাপি নাও? অফকোর্স হ্যাপি, বাট তুমি জানো আমি সেই ছোট্টবেলা থেকে এখানে। আমার পুরো পরিবার এখানে। ইনফ্যাক্ট দেশে আমাদের খুব কম আত্মীয় স্বজনই আছে। এখন আমি তোমার সাথে দেশে ফিরে কমফোর্ট ফিল করব? আমি এখানে অভ্যস্ত। তুমিও বলেছিলে এখানেই থাকবে, কিন্তু এখন চাইছো ফিরে যেতে। আমার দিকটা কি তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? মনে হচ্ছে তোমার দিকটাও আমার দিকটাও। এখানে আমি এত ভালো একটা জব করি, সেটাও ছাড়তে হবে, ফ্যামিলি ছেড়ে যেতে হবে। রেহান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখানেই থাকতে চাই। হয়তো কয়েক বছর থাকবো এখানে, কিন্তু আমার পক্ষে সারা জীবন এখানে থাকা সম্ভব না। এটাই ফাইনাল কথা? হ্যাঁ, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। এমন তো নয় তুমি দেশে গেলে আর পরিবারের সাথে দেখা করতে পারবে না, যখন ইচ্ছে আসতে পারবে। সরি রেহান, আমার পক্ষে দেশে থাকা সম্ভব না। ও, তাহলে তো তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। তুমি এর সমাধান দিতে পারো। তুমি এখানে থেকে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। প্লিজ রেহান। আসলেই আমি সমাধান দিব। এঙ্গেজমেন্ট রিং খুলে আফরিনের হাতে দিয়ে বলল, এই নাও। তুমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছ? বড় বড় চোখ করে আফরিন চেঁচিয়ে জিজ্ঞেস করলো, ভেঙে দিচ্ছি না, সমাধান দিচ্ছি। তোমার সিদ্ধান্তে বহাল থাকলে এই রিং নিয়ে চলে যাও। আর যদি মনে করো তুমি আমার সাথেই থাকবে যে কোনো পরিস্থিতিতে, তাহলে ফিরে এসো, আমি অপেক্ষা করব। এত বছরের রিলেশন ভেঙে দিবে? আমি ভাঙতে চাইছি না রিন, তুমি চাইছো। এখন সিদ্ধান্ত তোমার। রিন অনেক সময় মাথা নিচু করে 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। তারপর উঠে বলল, ঠিক আছে রেহান, সারা জীবন অশান্তি করার চেয়ে সাময়িক কষ্ট সহ্য করাই আমার কাছে বেটার মনে হচ্ছে। আফরিন নিজের হাতে রিংটা খুলে রেহানের হাতে দিল। ভালো থেকো রেহান। আফরিন চলে যায়। রেহান তাকে ফেরায়নি। রেহান ভেবেছিল কিছুদিন পরে নিজের ভুল বুঝতে পেরে রিং ঠিক ফিরে আসবে, কিন্তু রেহানকে ভুল প্রমাণ করে 2 মাসের মাথায় আফরিন বিয়ে করে ফেলে। রেহান ভাবতেই পারেনি 5 বছরের রিলেশন এভাবে শেষ করে দিল। আর আফরিন সত্যি বিয়ে করে ফেলবে এটা চিন্তাও করেনি। অভিমানে যোগাযোগ করেনি ঠিক, কিন্তু সারাক্ষণ আফরিনের কথাই ভেবেছে। এই ঘটনার পরে রেহান খুব আপসেট হয়ে যায়। দিন দিন আরো খারাপ হতে থাকে রেহানের অবস্থা। ওর মা তখন চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ে, আর রেহানও বাধ্য হয়ে ফিরে আসে মায়ের জন্য।
কিন্তু বিয়েটা আর করেনি। রেহান ভাই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছেন বিকেলবেলা। সন্ধ্যায় দেখি আব্বু ফুপি আম্মু মুখ কালো করে বসে আছেন। তোমার ছেলের বিয়ের আশা এই জন্মের মতো ছেড়ে দাও। আমি আর কোনো মেয়ে দেখব না ওর জন্য। রেহানের কি দোষ? মেয়েই তো রাজি হয়নি, তার নাকি বিয়েতে মত নেই। আম্মুর কথা শুনে ফুপি তেলে বেগুনে জ্বলে উঠলেন। মেয়ে রাজি হয়নি? মেয়ের রেহানকে পছন্দ হয়নি, এটাও আমাকে বিশ্বাস করতে বলো? আমার ছেলেকে চিনো না, এর পিছনে সব কলকাঠি নেড়েছে সে। আমি সব বুঝতে পারছি। যাহ বাবা, এই বিয়ে এত কৌশলে ভেঙে দিল। অবশ্য তাতে আমি কিছুটা খুশি হইনি, বললে মিথ্যা বলা হবে। রাতে সবাই যার যার রুমে চলে গেছে ঘুমাতে। আরিফের রুমে যাচ্ছিলাম একটা কাজে। আরিফের রুমে আব্বু আম্মুর রুমের সামনে দিয়ে যেতে হয়। হঠাৎ কানে আসলো আমাকে নিয়ে কথা হচ্ছে। রেহান ভাইয়ের নামও শুনতে পেলাম। কি কথা হচ্ছে শোনার জন্য আর একটু এগিয়ে দরজার কাছে গেলাম। দরজা সামান্য খোলা ছিল, কথাগুলো স্পষ্টই শুনতে পেলাম। রেহান কি হিয়াকে পছন্দ করে? আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন। এখন তো কিছু মনে হয় না, তবে রেনু আপা হিয়াকে খুব পছন্দ করেন। উনি চেয়েছিলেন রেহান হিয়াকে বিয়ে করুক, কিন্তু এই ছেলের যা মতিগতি। কই, আপা তো আমাকে কখনো কিছু বলেনি। বলার মতো কিছু থাকলে তো বলবে। রেহান বিয়ে করতেই রাজি না। এখন যদি হিয়ার সাথে বিয়ের কথা হয় আর রেহান রাজি না হয়, তখন কি একটা বিশ্রী অবস্থা হবে। আপা হিয়াকে নিজের মেয়ে থেকে কম দেখে না কোনোদিন। হিয়াকে এমন একটা বিশ্রী পরিস্থিতিতে ফেলতে চান না। এটাও ঠিক। আব্বু গম্ভীরভাবে বললেন। তবে তবে কি? রেহানের মনে কি আছে জানি না, তবে তোমার মেয়ের মনে কি আছে জানি। হিয়ার মনে কি আছে? হিয়া রেহানকে পছন্দ করে। তাই নাকি? তোমাকে বলেছে কিছু? ধুর, আমাকে বলবে? মায়ের চোখ ফাঁকি দিয়ে এত সহজ না, রেনু আপাও জানেন। বাহ, তুমিও জানো, আপাও জানে, শুধু আমি জানি না। আরে সবসময় সব কিছু জানতে হয় না, সময়ে জানলেই চলবে তোমার। হ্যাঁ, আমি তো গাধার খাটুনি খেটে মরি, এসব জেনে কি হবে? বাজে বকো না তো। আপা এবার খুব ক্ষেপে আছেন রেহানের উপর। সেটাই তো স্বাভাবিক, একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছে। কি যে চাই আল্লাহই ভালো জানেন। রেহান যাই চাক, হিয়া বড় হয়েছে, সামনে অনার্স ফাইনাল দিবে। এবার কিন্তু আমাদের ভাবা উচিত ভালো ছেলের খোঁজ করে। ঠিক বলেছ। লাইট অফ করে দাও তো, ঘুম পাচ্ছে। আমি সরে আসলাম। আরিফের রুমে আর যাইনি, সোজা নিজের রুমে চলে আসি। যে যাই ভাবুক, রেহান ভাইয়ের মনে আমি নেই, এটাই সত্যি। আমার খারাপ লাগলেও এটা সত্যি, আমার কষ্ট লাগলেও এটাই সত্যি। ওনার মনে এখনো অন্য কেউ আছে। বিকেলবেলা বাগানে গেলাম। খরগোশ দুটোর সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমার। দোলনায় হালকা দোল খাচ্ছি আর খরগোশ দুটোর লুকোচুরি দেখছি। বাগানের অন্য পাশে দেখলাম রেহান ভাই ফোনে কথা বলছেন। ব্লু কালার টি শার্টে ওনাকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে। এই লোকটাকে দেখে ওনার বয়স অনুমান করা অসম্ভব। ভার্সিটির মেয়েদের ক্রাশ হবে না কেন? ওনার মতো ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল, অমায়িক হাসি, যে কোনো মেয়ের মন ছুঁয়ে যাবার মতো। আমাকে দেখতে পেয়ে ফোন রাখতে রাখতে আমার দিকে আসছেন। কিরে, কি করছিস? বসে পড়লেন আমার পাশে। কিছু না, বসে আছি। তোর খরগোশ দুটো কেমন আছে? ভালো আছে। বাহ, আরো সুন্দর হয়ে গেছে এই কদিনে। মন খারাপ? না তো। তো এইভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? রাগ আমার উপর? না তো, রাগ হবে কেন? তাহলে আগের মতো কথা বলছিস না কেন? কেমন করে যেন কথা বলছিস, আগের মতো বাসায় আসিসও না। আমি তো ঠিক করেই কথা বলছি, যেভাবে বলা উচিত। বলেছিলাম না জ্বালাতন করব, তাই করছি না। তাই বলে এভাবে? বেশি পাকামো করতে হবে না, আগের মতোই চলবেন। আপনার এই অদ্ভুত ব্যবহার সবার চোখে বাজবে, বুঝছিস? বুঝেছি। গুড। হঠাৎ দেখি আমাদের ব্যালকনিতে আম্মু আর ফুপি কথা বলছেন। দু একবার আমাদের দিকে তাকাচ্ছেন। গত রাতের কথা মনে পড়ে গেল। কি ভাবছেন ওনারা ভাবতেই তাই নর্মাল ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে একটা অস্বস্তি হচ্ছে। আম্মু আর ফুপিকে একসাথে দেখার পর উঠে যে চলে যাব সেটাও অশোভন দেখায়। আমাকে উদ্ধার করে দিয়ে আরিফ আর দিয়া হাজির। যাক বাবা, এবার পরিস্থিতিটা ঠিকঠাক লাগবে। চারজনে আজ সন্ধ্যায় আড্ডা চলল। ওই দিন রেহান ভাইয়ের কথাগুলো শোনার পরে তারপর আব্বু আম্মুর আলোচনা শুনে আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি, পারছি না। এর মধ্যে পরীক্ষার দরজা করা নাড়ছে। এই সুযোগ এক অজুহাতে নিজের রুমে বেশি সময় কাটাচ্ছি। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ধীরে ধীরে আমিও স্বাভাবিক হয়ে গেলাম।
দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ, একদম ফ্রি হয়ে বাসায় সময় কাটাচ্ছি। এর মধ্যে ছোট মামা হাজির। ছোট মামা মামুনি দেশের বাইরে থাকতেন, 3 মাসের জন্য দেশে ছুটি কাটাতে এসেছেন, সাথে ওনাদের 5 বছরের ছেলে নুহাস। এখানে কয়েকদিন ওনাদের সাথে খুব হইচই করে নুহাসকে নিয়ে সময় কেটে গেল। ওনারা বাড়িতে ফিরে যাবার আগে আমাকে ওনাদের সাথে নেওয়ার জন্য বাহানা ধরলো। ওনাদের সাথে নিয়ে যাবার জন্য বায়না ধরলো। যাবার আগের দিন সন্ধ্যায় সবাই যখন একসাথে বসলো, তখন ছোট মামা বলল, আপা, হিয়া আমাদের সাথে যাবে। তোরা এতদিন পরে এসেছিস, কত জায়গায় ঘোরাঘুরি করবে, হিয়া গিয়ে কি করবে? মামুনি বলল, ওর তো পরীক্ষা শেষ, শুধু শুধু বাসায় বসে আছে। আমাদের সাথে গেলে ঘোরাঘুরি করবে, হিয়ার সময় কাটবে, আমাদেরও অনেক ভালো লাগবে। মামুনি আমাকে একটু বেশি আদর করেন, তাই উনি বায়না ধরেছেন। আমি কিছু জানি না, ওর আব্বুকে বলো। দুলা ভাই, হিয়া কিন্তু যাচ্ছে আমাদের সাথে। ফুপি বলল, যাক না, সারাদিন তো বাসায় বসে থাকে, ঘুরে আসলে ভালো লাগবে। ফুপির সাথে মামুনি যোগ করলেন, হ্যাঁ, এখনই তো বেড়ানোর সময়, কয়দিন পর বিয়ে হয়ে গেল তো হিয়াকে পাবো না। আমি সোফার হাতলের এক কোনায় বসে আছি। রেহান ভাই মুচকি মুচকি হাসছে মামির কথা শুনে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন ঘুরে আসুক। ছোট মামুনির সাথে আমার খুব ভাব, ওনার সাথে যাব, এতে আমিও খুবই খুশি। অনেকদিন পর নানু বাড়ি যাব। এদিকে আরিফ আর দিয়া গাল ফুলিয়ে আছে, ওরাও যেতে চাইছে, কিন্তু আব্বু না করার আগেই রেহান সাহেব ওনাদের নিষেধ করে দিয়েছেন, কারণ ওনাদের পরীক্ষার পরই যাবার অনুমতি দেওয়া হবে, আর পরীক্ষা এখনো 2-3 মাস বাকি। এতেই দুজন ফুলে আছে। ওদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ রেহান ভাই না করার পরে আর কেউ অনুমতি দিবে না। নানু বাড়িতে দিনগুলো খুব আনন্দে কাটালাম সবার সাথে। প্রায় 20-25 দিন থাকার পরে আব্বুর জরুরি তলবে বাসায় ফিরলাম। এসে দেখি এলাহি কাণ্ড। বাগান থেকে শুরু করে পুরো বাড়ির চিত্র যেন বদলে গেছে, সব পরিপাটি করে সাজানো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছি না। বাসায় ফেরার পর সবাই খুশি হলো, কিন্তু কেউ কিছু বলল না। দিয়া, বিষয়টা কি রে? কোন বিষয়? বাসার চেহারা বদলে গেছে, কিছু একটার গন্ধ পাচ্ছি। আছে, সিক্রেট, বলা যাবে না। বলা যাবে না মানে? কি হয়েছে বল। আহ, ধীরে ভাবো, ধীরে। এতদিন পরে এসে সাথে সাথেই জেনে যাবে? কথাগুলো শুনে পেছনে ফিরে দেখি মাহি আপু। মাহি আপু! দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তুমি কবে আসছো? তোকে বলবো কেন? খোঁজ নিয়েছিস এই কদিন? নানু বাড়ি গিয়ে একদম সবাইকে ভুলে গেছিস। ইসরে, আমার মোবাইলটা পানিতে পড়ে 8-10 দিন যাবৎ নষ্ট হয়ে গেছে। নতুন মোবাইল নেওয়ার জন্য আবার শহরে আসতে হবে। মামা আসতে নাই, মোবাইলও নিয়ে নাই, আবার উনি নতুন একটা গিফট করলেন। তোমার তো সব দিকেই লাভ। দিয়া মুখ গোমরা করে বলল, আপু বলো না কি হয়েছে। মাহি আপু শুধু হাসে, কিছু বলে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি তো বলো। মাহি আপু আম্মুকে ইশারায় চুপ করিয়ে দিল। আমি কি বলবো? আমি কিছু জানি না, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। মাহি আপু বলল, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, সন্ধ্যায় আমাদের সাথে বের হবি। কোথায় যাব? ফুপি বলল, ও মা, সব শপিং করতে হবে না, আজকে জুয়েলারিগুলো নিয়ে নিব। কিসের শপিং? আরে কিসের জুয়েলারি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু আর ফুপি অন্য রুমে চলে গেছেন ইতোমধ্যে। আরিফ রুমে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের। বিয়ের? কার বিয়ে? দিয়া আর মাহি আপু হাসছে। মাহি আপু কানে কানে বলল, তোকে মামা বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছি। আমি আকাশ থেকে পড়লাম। কি? বলা নেই ক নেই, হুট করে বিয়ে বললেই হয়ে যাবে? মগের মুল্লুক নাকি? রাগে গড়গড় করতে করতে রুমে এসে হাতের মোবাইল ছুঁড়ে বিছানায় ফেললাম। দিয়া মাহি আপু পেছনে পেছনে আসলো। হিয়া, তুই আগে শাওয়ার নে, তারপর বলছি সব। মাথা ঠান্ডা কর। মাহি আপু জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে, চোখের পানি থামছেই না। শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মাহি আপু আর দিয়া এখনো আছে। মাথায় টাওয়াল জড়িয়ে বেডের এক কোনায় বসে পড়লাম। আমার চোখ লাল দেখে দিয়া চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, আপু, তুই কান্না করছিস? আমি চুপচাপ বসে আছি। দেখ হিয়া, আমরা এত কিছু জানি না। দায়িত্ব নিয়ে বিয়ে ঠিক করার কাজটা ভাইয়া করেছে। কি? রেহান ভাই? ভাইয়ার পছন্দ কি খারাপ হতে পারে বল? চল দিয়া, আমরা গেলাম, তুই রেস্ট নে। মাহি আপু দিয়া চলে গেছে রাগে দুঃখে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কি সমস্যা আপনার? আরিফের রুমে রেহান ভাই ল্যাপটপে কাজ করছেন। শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়েই দেখি
আরিফ কোথাও যাচ্ছে। রেহান ভাই কোথায়? আমার রুমে। তুই কই যাচ্ছিস? হাতে এগুলো কি? ভাইয়ার কি দরকারি কাগজপত্র কুরিয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে সোজা আরিফের রুমে চলে আসি। আমার প্রশ্ন শুনে রেহান ভাই হা করে কিছু সময় তাকিয়ে থেকে বলল, কি সমস্যা মানে? এখন আপনাকে মানেও বোঝাতে হবে? আমি তো আর আপনাকে জ্বালাতন করছি না। আপনার কি এমন অনিষ্ট করেছি আমি? এসব কি বলছিস? আর কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহো, উনি এখন কিচ্ছু বুঝতে পারছেন না। উনি সাধু। দেখ, হেয়ালি করবি না, যা বলা সরাসরি বলবি। বিয়ে আপনি ঠিক করেছেন? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার লাইফ, আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত আমি নিব। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেননি? আপনার সব সিদ্ধান্ত কেন আমার উপর চাপিয়ে দেবেন? রেহান ভাই কিছু সময় থ মেরে দাঁড়িয়ে থেকে ধপাস করে বসে আবার কাজ শুরু করলেন। ওনার এই ভাবলেশহীন ব্যবহার দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। টান দিয়ে ল্যাপটপ সরিয়ে নিলাম। আরে কি করছিস? ল্যাপটপ সরিয়ে অন্য জায়গায় রেখে বললাম, আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দিব? বল, প্রশ্ন কর। আপনার প্রবলেমটা কি জানেন? না তো, কি প্রবলেম বল তো। আপনার ইগো। আর আপনার সাথে একটা স্বৈরাচারী মনোভাব। আর আপনার মাঝে একটা স্বৈরাচারী মনোভাব। আপনার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চান সব সময়। তাই? জি, একদমই তাই। কে বলেছে আপনাকে আমার বিয়ে ঠিক করতে? তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। উত্তর পেয়েছিস, হ্যাপি। এখন ল্যাপটপ দে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রেহান ভাই একটু থমকে গেলেন। আমাকে পুতুল মনে হয় আপনার? কি সব বলছিস? তোকে পুতুল মনে করব কেন? আপনি আমাকে পুতুলই মনে করেন। না হলে আমারও মন বলে কিছু আছে, সেটা বুঝতে পারতেন। আমার অনুভূতির কোনো মূল্য আপনার কাছে নেই, সেটা জানতাম। কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা এসবের ভাবনাও নেই। ও আচ্ছা, ছেলে তোর পছন্দ না হলে বিয়ে ভেঙে দেই। ছেলে কি করে, কেমন দেখতে, কানা খোরা যাই হোক দেখবো না, তবে বিয়ে আমি করব, এখানেই করব। সে কি কথা? ছেলে কানা খোড়া হবে কেন? দেখ, এই দেখ ছেলের ছবি। মোবাইল থেকে ছবি বের করে চোখের সামনে ধরলেন। একবারও তাকিয়ে দেখিনি। আমি ওনার মুখের দিকে কঠিন মুখে তাকিয়ে দেখছি। আমার মনের কোনো মূল্য আপনাদের কাছে নেই, তো বিয়ে এখানেই হবে, তাতে আমি সুখী হই বা না হই। ছেলে খুবই ভালো, হ্যাপি রাখবে সব সময়। আমি আর একটা কথাও বলিনি। নিজের রুমে চলে আসি। দরজা লক করে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ড ছুরি দিয়ে খুঁচিয়ে ফালাফালা করছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। দরজায় ধুমধাম শব্দে ঘুম ভাঙলো। দরজা খুলে দেখি দিয়া মেজাজ খারাপ হয়ে গেছে। তোর আর কোনো কাজ নেই? আমি একটু ঘুমালে তোর কি অশুদ্ধ হয়ে যায় শুনি? সহ্য হয় না? এত মেজাজ দেখাচ্ছিস কেন? আম্মু ডাকছে, গেস্ট আসছে। কিসের গেস্ট? আরে ছেলেপক্ষের তারা বিয়ের জন্য যে রিসোর্ট বুকিং দিয়েছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পুলিশ ব্লক করে দিয়েছে। ওনারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আব্বু ফুপ্পি তারা ওনাদের জোর করে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসছে মানে? আব্বু বলছে দুটো বাড়িতে এতগুলো রুম খালি পড়ে থাকে, গেস্ট কেন হোটেলে থাকবে? আজীব তো, ওনাদের কি বাড়িঘর নাই? এসবের মানে কি? তুই দেখি কিছুই জানিস না। আম্মু বলেনি? ওনারা চিটাগাং থেকে এসেছেন। 8 থেকে 10 দিন থেকে বিয়ের পরে একেবারে যাবেন, এই জন্য একটা রিসোর্ট বুকিং করেছিলেন। আম্মু কই? নিচে আছে, তুই তাড়াতাড়ি আয়। পরে দিয়া চলে গেল। নানু বাড়ি থেকে এসে যা হচ্ছে তাতে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম বিয়েটা চিটাগাং হচ্ছে। নিশ্চয়ই মাহি আপুর হাত আছে এখানে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখি রেহান ভাইও নিচে যাচ্ছেন। আমাকে দেখেই বললেন, এখনো যাসনি নিচে? আমি কিছু না বলে চুপচাপ নিয়ে চলে আসি। এসে দেখি 8-10 জন মানুষ। আমাকে দেখে একজন বয়স্ক মহিলা বললেন, আরে তুমি তো হিয়া। আমি সালাম দিলাম। কেমন আছো তুমি? ভালো, আপনি? অনেক ভালো। আমার একমাত্র দেবরের বিয়ে, আর আমি ভালো থাকবো না? বলেই মিষ্টি করে হাসলেন। মাহির কাছে তোমার অনেক গল্প শুনেছি। আমি রিয়াদের ভাবি, আর এই আমার মেয়ে তিথি। 7 থেকে 8 বছরের মিষ্টি একটা মেয়েকে দেখিয়ে বললেন, এসো বসো আমাদের সাথে। আমাকে হাত ধরে নিয়ে গেলেন সবার মধ্যে। আমি খুব আনইজি ফিল করছিলাম। রেহান ভাই, আম্মু সবাই এখানে। পাশে বসা একটা মেয়ে বলল, আপু, আমি রাইসা, রিয়াদ ভাইয়ের ছোট বোন। কেমন আছো তুমি? আমি ভালো আছি। সেদিন যখন এসেছিলাম তুমি তো ছিলে না, তাই দেখা হয়নি। কোন দিন?
এঙ্গেজমেন্টের দিন। আমিও এসেছিলাম আব্বু আম্মুর সাথে। ও, না বুঝেই ওহ বললাম। কিসের এঙ্গেজমেন্ট? মাথায় ঢুকছে না। মাহি ভাবি তো সব সময় তোমার কথা বলে। মাহি ভাবি? আরে 2 দিন পরে তো ভাবি ডাকতেই হবে, তাই আগেই অভ্যাস করছি। সবাই রাইসার কথা শুনে হেসে উঠল। সবটা ক্লিয়ার এখন। এদিক ওদিক তাকিয়ে মাহি আপুকে খুঁজছি, কিন্তু এখানে নেই। রেহান ভাই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। মাহি আপুর বিয়ে! কি ভয় দেখালো আমাকে! বাসা ভর্তি মানুষ। প্রথমে খেয়াল না করলেও পরে ভালো করে দেখলাম রিয়াদ ভাই দেখতে মাশাল্লাহ মাহি আপুর সাথে অনেক সুন্দর মানিয়েছে। ওনার সাথে কথা বলেও ভালো লাগছে। অনেক মিশুক একজন মানুষ। শুধু উনি নন, ওনার ফ্যামিলির সবাই অনেক মিশুক। মাহি আপুর সাথে ওনাদের ফ্যামিলিরও অনেক ভালো সম্পর্ক। মাহি আপুর প্রেমের বিয়ে। ইন্টার্নশিপ শেষ করে এই বাসায় ফিরে এসেছে মাহি আপু। রিয়াদ ভাইয়াও ডাক্তার হবেন ভেবেছিলেন, কিন্তু উনি একজন সরকারি কর্মকর্তা। মাহি আপু এতদিন চট্টগ্রাম থেকে এত দূরে এগিয়েছেন, আমরা টেরই পাইনি। অবশ্য রেহান ভাইকে নিজেই জানিয়েছে। মাহি আপুকে কোথাও দেখতে না পেয়ে ফুপির বাসায় গেলাম। উনি হালকা সাজুগুজু করে রুম থেকে কেবল বের হবেন, তখনই আমি হাজির। কি এভাবে কি দেখছিস? তোমাকে। আমাকে জীবনে প্রথম দেখছিস? দেখ তবে ভালো করে দেখ। মাহি আপু একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হয় না কোনোদিন ভাজা মাছ উল্টে খেতে পারো। তলে তলে এত দূর। তুমি তো আসলে একটা মিচকে শয়তান, ভিজে বিড়াল। যা ইচ্ছে বল, আজকে আর কিছুই বলবো না। তবে তোর মুখটা দেখার মতো হয়েছিল। হা হা হা। হাসবা না, তোমার হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। এভাবে ভয় দেখালে, আর নিলে তো নিলে রিহান ভাইয়ের নাম নিয়ে ধোকা দিলে। তো ভাইয়াকে তো আর বলিনি কিছু। দিয়া আর আমার প্ল্যান ছিল, মামাকে কিছু বলতে দেয়নি। আরিফ তো মাঝখান থেকে অর্ধেক কথা বলে আরো সহজ করে দিল। শুধু বিয়ের শপিং বলল, কিন্তু কার বিয়ে সেটা তো বলেনি। তারপরও আরো কিছু বলতো, কিন্তু দিয়ার ইশারায় চুপ হয়ে গেছে। তোমরা তো মজা করেই খালাস। আমি এখন রেহান ভাইয়ের সামনে যাব কিভাবে? কিভাবে যাবে মানে? কিছু বলেছিস নাকি? এই, তুই কি বলেছিস? তোমার আর শুনতে হবে না, তুমি যাও, ওনারা অপেক্ষা করছে। যাচ্ছি, কিন্তু কিন্তু কি? কে যে কোথায় ডুবে মরে সে খবর কি আমরা জানি না? প্রেমের মরা জলে ডুবে না। গান গাইতে গাইতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। কি বলে গেল বুঝতে বাকি নেই আমার। মাথা ধরে আছে। এত মানুষের ভিড়ে যেতে ইচ্ছে করছে না। মাহি আপুর রুমেই শুয়ে আছি। কিছুক্ষণ পরে রেহান ভাই একটা ব্যাগ হাতে রুমে ঢুকলো। ওনাকে দেখে আমি উঠে বসলাম। ব্যাগটা একপাশে রেখে বললেন, তুই একা এখানে কি করিস? আপনিও আমার সাথে মিথ্যা বললেন। তুই ভালো করে জানিস আমি মিথ্যা বলি না। তাহলে ওই সময় কি বলেছিলেন? আমি তো তোর নাম বলিনি। যা বলেছি মাহির কথা বলেছি। মাহিকে হ্যাপি রাখবে। তবে হ্যাঁ, এটা ঠিক তুই নিজের কথা বলেছিস দেখেও আমি শুধরে দেইনি। তাই না? আর যে বললেন আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। এটাও তো সত্যি, তবে একটু ঘুরিয়ে আর কি। মাহি বড়, ওকে বিদায় না করে তোকে বিদায় করা যাবে না। অনেক চালাক আপনি। এটা অন্তত আমাকে বলিস না। আমি খুব সোজাসাপটা মানুষ। রেহান ভাই চলে গেলেন। রিয়াদ ভাইয়ার সাথে ওনার ভাবি, ভাতিজি, বোন, কাজিন সাব্বির, উষা, মামা মামি, মামাতো বোন আঞ্জুম, ওনার বন্ধু অনিক, ইশায়াক এসেছে। সারা বাড়ি গম গম করছে। বিয়ে বাড়ি বলে কথা, সবার সাথে পরিচয় হয়ে গেছে। বিয়ে, শপিং, ঘোরাঘুরি করে দিন পেরিয়ে যাচ্ছে। বিয়ের দিন এগিয়ে আসছে। রিয়াদ ভাইয়ার বন্ধু ইশতিয়াক ভাইয়া, আঞ্জুম আপু, দিয়া, আরিফ, উষা একসাথে বিকেল বেলায় বাগানে গল্প করছিলাম। হঠাৎ রেহান ভাইয়া এসে বললেন, হিয়া একটু আয় তো। মাহি আপু, রিয়াদ ভাইয়া, ভাবি এসে উপস্থিত। তখন আমাকে উঠতে দেখে ভাবি, রিয়াদ ভাইয়ার ভাবি বললেন, আরে আমরা আসলাম, আর তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া ডেকেছেন? আপনারা গল্প করুন, আমি আসছি। রেহান ভাইকে ওনার রুমে পেলাম। ডেকেছেন কেন? বস। উনি ওনার টেবিলে ল্যাপটপ নিয়ে বিজি। আমি বেডের একপাশে বসলাম। অনেক সময় বসে থাকার পরে বললাম, আর কত সময় বসে থাকবো? তারা আছে তোর? তারা নেই, কিন্তু সবাই গল্প করছে। একটা কফি নিয়ে আয়। উফ, আসছে মহারাজ হুকুম করতে। মনে মনে বিড়বিড় করছি। কফি এনে দিয়ে বললাম, আমি যাই এখন। ওই চিনি কে ঢেলে দিয়েছিস? মুখে নেওয়া যাচ্ছে না বলেই উঠে ফেলে দিলেন। আরেকটা দিবি প্লিজ? মাথা ধরে আছে। আমি বোকার মতো চেয়ে আছি। রাগ উঠে গেছে। কি আর করার, আর একটা কফি দিয়ে বললাম, মিষ্টি ঠিক আছে, আমি খেয়ে দেখেছি।
হুম। কাজের ফাঁকে উনি উত্তর দিলেন, আগেরটাও মিষ্টি ঠিকই ছিল, কিন্তু ওনার কাছে কেন জানি বেশি মনে হয়েছে। আর কিছু করতে হবে? না। আচ্ছা, আমি গেলাম। শোন। জি। রিয়াদের সাথে মাহির বিয়ে হচ্ছে। ওনারা আমাদের গেস্ট, কিন্তু রিয়াদের বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে বলেছি, এত গল্প করার কিছু নেই। বড় হয়েছিস। আচ্ছা। কি আচ্ছা? বড় হয়েছি। মাকে হেল্প করো, এখন ওখানে যাবার দরকার নেই। আচ্ছা। কেমন লাগে? সবাই গল্প করছে আর আমি বাসায় কিচেনে পড়ে আছি। এত ঝামেলার মধ্যে আম্মু আমাকে পেয়ে খুশি হলেন। ওনার অ্যাসিস্ট্যান্টের কাজ করছি। রেহান ভাই কেন যেতে দিলেন না বুঝতে পেরে মনে মনে হাসছি। উনি জেলাস, এটা বুঝতে পারছি। দেখতে দেখতে মাহি আপুর বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি চলে গেছে। দিয়া, আরিফ সাথে গেল। 3-4 দিন পরে মাহি আপু, রিয়াদ ভাইয়া তারা আসলো। মাহি আপু এবার আমাকে ভয় দেখায়নি, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর সংবাদ দিল। ইশতিয়াক ভাইয়া মানে রিয়াদ ভাইয়ার বন্ধু নাকি বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। রিয়াদ ভাইয়ার খুব পছন্দ ইশতিয়াককে। ইশতিয়াক ভাইয়া ব্যাংকার, ভালো ফ্যামিলি। প্রপোজাল নিয়ে আব্বু আম্মু বেশ সিরিয়াস। ফুপিরও পছন্দ হয়েছে। এবার বুঝি আমার বাঁচার উপায় নেই। রেহান ভাই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। পরশু মাহি আপু চলে যাবে। আব্বু আম্মু চিন্তা ভাবনা করছে, সকালে সিদ্ধান্ত হবে। আব্বু আম্মু রাজি হলে মাহি আপু যাবে না, ইশতিয়াক ভাইয়ার ফ্যামিলির তারা দেখতে আসবে। খুব সম্ভবত এঙ্গেজমেন্ট করিয়ে যাবে। আমার ভেতর শুকিয়ে যাচ্ছে। পরদিন সকালে আব্বু আম্মু ফুপিকে নিয়ে কথা বলতে বসলো আব্বুর রুমে। আমি ফুপির বাসায় গেলাম। গিয়ে দেখি রেহান ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, বেশ গম্ভীরভাবে। আমাকে দেখেই ডাকলেন, হিয়া, আমার রুমে আয় তো। এমনিতেই টেনশনে দম বেরিয়ে যাচ্ছে, তার উপর ওনার ডাক শুনে হার্টবিট বেড়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। রেহান ভাইয়ের রুমে যাবার পরে উনি দরজাটা লাগিয়ে দিলেন। এবার মনে হয় আমি অজ্ঞানী হয়ে যাব। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলুন। আমি সোজা প্রশ্ন করব, সোজা উত্তর দিবি। ঘাড় নাড়িয়ে সায় দিলাম। ইশতিয়াক বিয়ের প্রস্তাব দিয়েছে, শুনেছিস নিশ্চয়ই? বিয়েটা করবি? না। কিছু সময় চুপ করে বাইরের দিকে তাকিয়ে থেকে আমার কাছে এসে দুহাতে আমার হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন, ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? ওনার মুখে এই কথা শুনে আমি মনে হয় কথা বলাই ভুলে গেছি। মুখ থেকে কিছু বের হচ্ছে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? দেখ, এখন যদি চুপ করে থাকিস তাহলে পরে আফসোস করে লাভ হবে না। এবার কিন্তু কেউ মজা করছে না তোর সাথে। করব। চল আমার সাথে। কোথায়? রেহান ভাই কিছু না বলে আমাকে নিয়ে সোজা আব্বুর কাছে গেল। মামা, মামি, মা, তোমরা সবাই এখানে আছো। তোমাদের কিছু কথা বলতে চাই। মামা, আমি হিয়াকে বিয়ে করতে চাই। তোমাদের কোনো আপত্তি আছে? আমি রুমের ভেতরে ঢুকিনি, জোর করে দরজার বাইরে থেকে গেছি। ওনার কথা শুনে আমার ভীষণ লজ্জা করছে। কি নির্লজ্জের মতো সবার সামনে বলে দিল। আব্বু বলল, এটা তো খুব ভালো কথা রোহান। ফুপি বলল, আল্লাহ, আমার ছেলের সুবুদ্ধি হয়েছে। বাবা, আমি অনেক খুশি হয়েছি। বিয়ের হইচই লেগে গেছে। হাতে মেহেদি দিয়ে বসে আছি। আজ আমার হলুদ ছিল। সবকিছু মনে হয় স্বপ্ন দেখছি। আমি মনে হয় ঘোরের মধ্যে আছি, নয়তো স্বপ্ন দেখছি। যদি তাই হয় তবে এই ঘোর না কাটুক। যদি স্বপ্ন হয় তবে এই স্বপ্ন ছেড়ে জাগতে চাই না। রেহান ভাই যখন আব্বু আম্মুকে বিয়ের কথা বলল, সবাই খুব খুশি হয়েছে। আম্মু আর ফুপি মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছেন। সেটা ওনাদের আগ্রহ আর উৎসাহ দেখে বোঝা যাচ্ছে। পারে তো তখনই বিয়ে দিয়ে দেন। মাঝে 2 দিন সময় গেল। বিয়ের শপিং সবকিছুই 2 দিনে শেষ হলো। বিয়ের আয়োজন অনেকটা ঘরোয়াভাবেই করা হয়েছে। খুব কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়েছে। আপনাদেরও নিমন্ত্রণ রইল বিয়ে। এই 2 দিনে রেহান ভাইয়ের সাথে দেখাও হয়নি। আমি রুম থেকেই বের হইনি। আর যখন মাহি আপু, দিয়া, রিয়াদ ভাইয়া সবাই আমাকে নিয়ে শপিংয়ে গেল, তখনও ওনাকে দেখিনি। মনে মনে খুঁজেছি, কিন্তু পেলাম না। একটু মন খারাপ ছিল। আজ দুজনের হলুদ সন্ধ্যা একই সাথে হলো। সবাই খুব আনন্দ করছে। ওনাকেও খুব সুন্দর লাগছিল, কিন্তু সবার সামনে লজ্জায় আর কথা বলতে পারিনি। মাহি আপু আমার হাতে মেহেদি দিয়ে আমাকে রুমে দিয়ে গেছেন। আমার ভাবনায় ছেদ পড়লো মাহি আপুর কথায়। মেহেদি শুকিয়ে গেছে? হ্যাঁ। তাহলে আয়, তুলে দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা। যদিও তোর ঘুম আসবে না জানি, কিন্তু আজ না ঘুমালে কাল তো জাগতে পারবি না। বলেই চোখে টিপ্পানি কাটলো। ধুর, তোমার শুধু অসভ্যতা। হ্যাঁ, আমি বললেই অসভ্যতা। ঠিক আছে, দেখাবো না। মাহি আপু চলে যাবার পরে ফ্রেশ হয়ে বিছানায় এলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। রেহান ভাই কি ঘুমাচ্ছেন?
2 দিনের মধ্যে একবারও কথা হয়নি। উনি ইচ্ছে করলে একবার ফোন দিতে পারতেন, সেটাও দেয়নি। আমি কি করে নির্লজ্জের মতো ফোন দেই, তাই আমিও দেইনি। এসব ভাবতে ভাবতে একটা ফোন আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি রেহান ভাই। রিসিভ করে কি বলবো ভেবে পাচ্ছি না, মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। হ্যালো। ঘুমিয়ে পড়েছিলি? না। কি করছিস? শুয়ে আছি। ঘুম আসছে না? আপনি ঘুমাননি? আমারও ঘুম আসছে না। আজকে তোকে অনেক সুন্দর লাগছিল, বউ বউ বলেই হাসলেন। ওনার কথা শুনে আমি মিটিমিটি হাসছি। জানিস, এমন হুট করে সবটা হয়ে যাবে সেটা ভাবিনি। আমিও না। বেচারা ইস্তিয়াক, তবে ওকে একটা ধন্যবাদ জানানো দরকার। কেন? ওর জন্যই আজকে এসব হচ্ছে। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কালকে তো সারাদিন অনেক প্রেশার যাবে। আচ্ছা। আর শোন, কি? বিয়ের সাজে চশমাটা পরিস না প্লিজ। আমি চশমা ছাড়া? আচ্ছা ঠিক আছে পরিস। এমনি বললাম, আমার কি আর সেই কপাল, আমার তো বউ হবে এক কানি। কি? রাগে আমার ইচ্ছে করছে চশমা পরি বলে এই ভাই বোনগুলো কত নাম দিল আমাকে, কানি, 4 ব্যাটারি, আর আজ উনিও। ভালো হয়েছে আমি কানি। কানি বিয়ে করতে কে বলেছে? করতে হবে না বিয়ে। আচ্ছা আচ্ছা সরি, আর বলবো না, এখন রাখি, তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। রেহান ভাই ফোন রেখে দিলেন। ভাবনার সাগরে ডুব দিয়ে আমিও ঘুমে তলিয়ে গেলাম। রেহান ভাইয়ের সাথে কথা বলার পরে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর গলা শুনে ঘুম ভাঙলো। আম্মু এত উচ্চস্বরে কেন কথা বলছে? ঘুম হালকা হতেই কানে আসলো, বিয়ের দিনও কেউ এভাবে পড়ে পড়ে নিশ্চিন্তে ঘুমায়? এটা আমি জীবনেও দেখিনি। এবার যদি না উঠিস হিয়া, এই যা তো, তোর আব্বুকে ডেকে আন। আম্মুর কথা শুনে মনে পড়লো আজকে আমার বিয়ে। তড়িঘড়ি করে উঠে বসলাম। দেখি দিয়া আর আম্মু দাঁড়িয়ে। আম্মুর চোখে মুখে বিরক্ত। এবার উঠে উদ্ধার করেন আমাকে। বিয়ের দিনে ওনারা 10 জন ডেকে তুলতে পারে না। আমি আশেপাশে ভালো করে তাকিয়ে বললাম, আম্মু তোমরা তো 2 জন, বাকি 8 জন কই? আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তাকে বিড়বিড় করতে করতে চলে গেল। মাঝে মধ্যে আম্মু যখন রেগে যায় তখন আরেকটু রাগিয়ে দিতে আমার খুব মজা লাগে। দিয়েও চলে গেল। আজ বিয়ে, মনে পড়তে হাত পা যেন জমে আসছে। বিয়ের করা এত ঝামেলা। ধুর, এই আদমনের বিয়ের ড্রেস পরে সারাদিন সংসেজে বসে থাকা অনেক বিরক্ত লাগছে আমার। আমি কখন এই আজাব থেকে বের হব? প্রাণটা হাঁসফাঁস করছে। ঘরোয়া আয়োজন বললেও তো আমি দেখছি লোকজনের অভাব নেই। এত লোক কোথা থেকে আসলো? রেহান ভাই কিছু সময় পাশে বসেছিল, তারপর উঠে কার সাথে কথা বলায় ব্যস্ত। দিয়া, মাহি আপু সবাই ব্যস্ত। এদিকে আমার অবস্থা খারাপ। ওয়াশরুমে যাব তার উপায় নেই। কাউকে সামনে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকিয়ে মাহি আপুকে দেখে ইশারা করতেই কাছে আসলো। রায়বাগিনী ননদিনী, পাইছি তোমারে। অনেক তো মজা করছিলা আমারে নিয়ে, এখন তোমারে একটু খাটায়া শোটটা নিয়েই নিব। কিছু লাগবে তোর? তোমরা সবাই কই থাকো? এইদিকে আমার দম বেরিয়ে আসছে। আর কত সময় এভাবে থাকতে হবে? কত সময় এভাবে থাকতে হবে সেটা নিয়ে ভাবছিস, নাকি কখন কবুল বলবি তার জন্য তর্স হয়েছে না? রু নাচিয়ে জিজ্ঞেস করলো মাহি আপু। উফ, তুমি সারাক্ষণ পারো। ওয়াশরুমে যাব কিভাবে? ও আচ্ছা, আয় আমার সাথে। এই লেহেঙ্গা পরে হাঁটা যাচ্ছে না তো, এটা তো একটু ধরে রাখতে হবে। তাই তো। ওই দিয়া। হ্যাঁ, কি হয়েছে বলো? হিয়া ওয়াশরুমে যাবে, একটু হেল্প কর। মাহি আপু আর দিয়া লেহেঙ্গা সামলাতে সামলাতে নিয়ে গেল। ওয়াশরুমের গ্লাসে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। উফ, কি সুইট লাগছে আমাকে। ওই হিয়া, ওয়াশরুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিস? মাহি আপু তারা দিচ্ছে। ধুর, নিজেকে বউ বউ দেখতে কত সুন্দর লাগে। ইচ্ছে তো হচ্ছে নিজেকে একটা চুমু খেতে। হাতে একটা চুমু দিয়ে আলতো করে গালে ছুঁয়ে দিলাম। আপুর তারায় ওয়াশরুম থেকে বের হলাম। আপু আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, হাত পা জমে আসছে, মনে হয় অজ্ঞান হয়ে যাব। লক্ষ্মী বোন আমার, এত টেনশন নিচ্ছিস কেন? এই জন্য এমন হচ্ছে। দেখো আমি ঘেমে যাচ্ছি। এসের মধ্যে থেকেও আয়, তুই বসে এখানে, তোকে ঠান্ডা শরবত করে দিচ্ছি, ভালো লাগবে। আপু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমি মনে মনে হাসছি। খাটো খাটো, খুব মজা করছিলে দুজনে। বেকুব বানিয়ে ছেড়েছ। বিয়ে পড়ানোর সময় কবুল বলতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমি সেই নিজের বাড়িতে থাকবো, বাবা মাকেও ছেড়ে দূরে যেতে হচ্ছে না। আমি যাকে মনে মনে চেয়েছিলাম সেই মানুষই এসেছে আমার জীবনে, তাকেই আপন করে নিচ্ছি। তবুও কান্না পাচ্ছিল। বিয়ে জিনিসটা কেমন? কবুল বলার সাথে সাথে আরেকজন মানুষের জীবনের সাথে আজীবনের জন্য জড়িয়ে যাওয়া, কত দায়িত্ব গ্রহণ করা, নিজের ব্যক্তিগত স্বাধীন জীবন কাউকে প্রবেশাধিকার দেওয়া, কত কিছু মাথায় আসছে। বিয়ের পর্ব সমাধান হলো।
অবশেষে আমি ওনাকে পেলাম। রাতে মাহিয়া আপু দিয়া আমাকে রেহান ভাইয়ের রুমে দিয়ে চলে গেল। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই রুমটা আমার অপরিচিত নয়, কতবার এসেছি এই রুমে, তবু একটা অস্বস্তি হচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে রেহান ভাই রুমে আসলো। ওনাকে দেখে বুকের ভেতর সেই হাতুড়ি পেটানোর শব্দ শুনতে পাচ্ছি। হাত পা ঝিমঝিম করছে। রেহান ভাই আর আমি একটা রুমে, আমরা স্বামী স্ত্রী। ভাবতেই আমার উনি কি বলবেন এখন, আমি তো কথা খুঁজে পাচ্ছি না। এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন? ঠিক আছিস তো? ওনার কথা শুনে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে জানো। ঠিক আছে। রেহান ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। তোকে আজ অনেক সুন্দর লাগছে। ওনার কথায় একটু লজ্জা পেলাম, চোখ নামিয়ে নিলাম। জামাইকে সালাম করতে হয় সেটাও জানিস না? এই রে, মাহিয়া আপু কি যেন বলেছিল? হ্যাঁ, সালাম করতে বলেছিল বোধহয়, ভুলেই গেছি। তড়িঘড়ি করে সালাম করতে উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। আরে আস্তে আস্তে। টুপ করে সালাম করে নিলাম। আরে সালাম করতে হবে না, এমনি বললাম। তুই এত অ্যাবনর্মাল বিহেভ করছিস কেন? টেক ইট ইজি, তুই ফ্রেশ হয়ে আয়। অন্যরকম একটা প্রশান্তিতে মন ভরে গেল। বেডের এক পাশে বসে আছি। রেহান ভাইও এসে একটা বালিশে হেলান দিয়ে বসলেন। ওখানে বসে আছিস কেন? এখানে আয়। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পাশে গিয়ে বসলাম। রেহান ভাই আমার হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। ওনার স্পর্শে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। ওই দিন আমার কথায় খুব কষ্ট পেয়েছিলি? হালকা মাথা নেড়ে জবাব দিলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করব, সবাই কিভাবে রিয়াক্ট করবে। কিন্তু যেদিন ইশতিয়াককে দেখলাম তোর পিছনে বেশি ঘুরঘুর করছে, আমার খুব রাগ হচ্ছিল। আপনি জেলাস ছিলেন? হ্যাঁ ছিলাম। তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, সেটা অনেক আগেই বুঝতে পেরেছি। কিন্তু কি? বিবেক বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল আমার আর তোর মাঝে অনেক গ্যাপ। জেনে শুনে তোকে অসম একটা সম্পর্কে জড়াতে ইচ্ছে করছিল না। রেহান ভাইয়ের কথাগুলো শুনে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। ভয় অস্বস্তি অনেকটা কেটে গেছে। ও, এখন বুঝি বয়স কমে সমান হয়ে গেছে? তা কমেনি, আবার 10 বছর কমে গেছে। অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে। রেহান ভাই বলল, সারাদিন তো অনেক ধকল গেল, চল ঘুমাই। আমিও সায় দিলাম। আমি যখন বালিশটা ঠিক করে শুতে যাব, তখন উনি বললেন, সত্যি ঘুমাবি? এই কথা শুনে ওনার দিকে ফিরে তাকিয়ে বললাম, হ্যাঁ, আপনিই তো বললেন। আচ্ছা ঠিক আছে, ঘুমা। আমি শুতে যাব। উনি হাতটা টেনে ওনার বুকে টেনে নিলেন আমাকে। ওখানে ঘুমাতে কে বললো তোকে? তো কোথায় ঘুমাবো? এখানে, বলে আমাকে বুকে জড়িয়ে নিলেন। উফ, এইভাবে কেউ ধরে রাখলে আমি ঘুমাতে পারি না। এখন থেকে এভাবেই ঘুমাতে হবে। বলেই কপালে একটা চুমু দিলেন। কি করছেন কি? আমার বউকে আমি দিলাম, তোর কি সমস্যা? চুপচাপ ঘুমা। বলেই চোখ বন্ধ করে নিলেন। ওনার এতটা কাছে আমি, ওনার প্রতিটি হার্টবিট শুনতে পাচ্ছি। ওনার নিঃশ্বাস হয়ে যাচ্ছে আমায়। পরদিন সকালে আম্মু, ফুপি, মাহিয়া আপু নাস্তা তৈরি করছে। আমিও গেলাম। ডাইনিংয়ে আব্বু, রিয়াদ ভাইয়া, আরিফ, দিয়া বসে নাস্তা করছে। রোহান কই রে? আব্বুর কাশি শুনে গিয়ে তাড়াতাড়ি পানি দিলাম। বিষম খেয়েছেন। মাহিয়া আপু রিয়াদ ভাইয়ার মুখে, রিয়াদ ভাই আপুর মুখের দিকে তাকিয়ে আছে, আবার আম্মুর দিকেও তাকাচ্ছে। দিয়া ঠিক করে হেসে মুখে হাত চেপে হাসি থামিয়ে দিল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে। এদিকে রেহান ভাইও সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওই তো রেহান ভাই এসে গেছে বলে মাহিয়া আপু মুখ টিপে হাসছে। এতক্ষণে বুঝলাম আমি রেহান ভাই বলেছি বলে আব্বু বিষম খেয়ে গেছেন। বিয়ে হলেও যেন একদমই বদলায়নি। এই বাড়ি আমার কাছে নতুন নয়। ছোট্টবেলা থেকে এই বাড়ির প্রতিটি কোণা আমার চেনা। শুধু আমার নিজের রুমটা ছাড়তে হয়েছে। রুমে এসে দেখি রেহান ভাই বই পড়ছে। আমি যে আসলাম উনি তাকিয়েও দেখেননি। আমি ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখছি। গ্লাসে দেখলাম উনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। ঘুরে দাঁড়িয়ে বললাম, কি? তোর মাথায় কি আছে? মাথায় হাত দিয়ে বললাম, কই কিছু নেই তো। এই জন্যই। এই জন্যই কি? তোর মাথায় যে কিচ্ছু নেই এই জন্যই। কি বলবেন তো? আমি তোর ভাই লাগি? ও, এতদিনের অভ্যাস। এতদিনের অভ্যাস? সবার সামনে কি একটা লজ্জায় পড়তে হলো তোর গাধামির জন্য? আমি কি ইচ্ছে করে বলেছি নাকি? আর একদিন যদি মুখ ফসকেও বের হয় তবে দেখিস। কি করবেন? কি করব? রেহান ভাই আরেকটু কাছে এসে বললেন, দেখিস কি করি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলে ঘুরে আমার কাজ করতে হবে। ওই হু কি? রেহান ভাই টান দিয়ে ওনার কাছে ফেরালেন। কিছু না, এমন করে বলছেন যেন আমি ইচ্ছে করেই করেছি। ইচ্ছে করে করিসনি ঠিক, কিন্তু নিজেকে বিরাট বড় মাপের বুদ্ধু প্রমাণ করেছিস। এখন যা, একটা কফি নিয়ে আয়। এই লোকটার জন্য কফি করতে করতে আমার জীবন তেজপাতা হয়ে যাবে।
বরের জন্য কফি, মিষ্টিটা একটু কম করে দিও ভাবি। পেছনে তাকিয়ে দেখি রিয়াদ ভাইয়া আর মাহি আপু দাঁড়িয়ে। ভাইয়া, আপনি ভাবি ডাকছেন কেন? রিয়ান ভাইয়ের বউ বলে কথা, এইবারে 10টা না 5টা না একটা মাত্র ভাবি, তো কি ডাকবো? বুঝেছি, তো মিষ্টি কম দেবো কেন? মাহি, তুমি বোঝাও তোমার বোনকে, আমার দ্বারা হবে না, বুঝে গেছি। কি বুঝাবে? মাহি আপু আরো কাছে ঘেসে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলে, আসলে হয়েছে কি হিয়া, বিয়ের পর নতুন নতুন সব কিছুই মধুর মধুর মনে হয়, তাই মিষ্টি কম দিলেও চলে। এখন যদি করলার জুস নিয়েও ভাইকে দিস, সেটা খেয়েও বলবে সাধু সাধু, তোমার হাতে জাদু আছে, এই হাতের ছোঁয়ায় সব কিছুই অমৃত মনে হয়। ফিল্মি স্টাইলে ডায়লগ দিয়ে যাচ্ছে মাহি আপু। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। তো রিয়াদ ভাইয়া তোমার হাতের কোন অখাদ্যকে অমৃত বলেছে শুনি? ওসব শুনতে নেই বেবি, ওটা সিক্রেট। বলেই চোখে টিপ্পানি কাটলো। আরে আরে, সিক্রেট ফাঁস হয়ে গেলে তোমার আপুর রন্ধন শিল্পের গোমর ফাঁস হয়ে যাবে কিনা? মানে? মানে উনি আমাকে 1 কাপ চা করে দিয়েছিলেন, অতি যত্নের ঠেলায় খুব সম্ভবত 2 থেকে 3 চামচ দুধ, 2 চামচ চিনি আর আধা চামচ লবণ দিয়েছেন। ও হ্যাঁ, ডাক্তার সাহেবা স্বাস্থ্য সচেতন কি না, তাই সাথে এলাচ, লবঙ্গ, আদাও দিয়েছেন। বুঝতে পারছো কত সুস্বাদু হয়েছিল? তুমি আবার আমাকে খোঁটা দিচ্ছ? আমি কি জানতাম নাকি লিকার চায় আদা লবঙ্গ এসব দেয়? দুধ চায় দেয় না? জীবনেও আর কিছু করে খাওয়াবো না। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আসলে মাহি আপু কখনো কিচেনে যায়নি, সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো, আর রান্নায় কখনো কোনো আগ্রহও ছিল না। ফুপ্পি অনেক বলেও কিছু হয়নি। ওদের খুনসুটি আমার খুব ভালো লাগছে। আমার কফি ইতিমধ্যে হয়ে গেছে। রিয়াদ ভাইয়া আর মাহি আপু এইটা নিয়েই পাল্টাপাল্টি যুক্তি দেখাচ্ছে। দিয়াও এসে যোগ দিল। আমি হাসতে হাসতে কফি নিয়ে চলে এলাম। এই নিন আপনার কফি। হাত বাড়িয়ে কফি নিলেন। এভাবে হাসছিস কেন? কি হয়েছে শুনবেন? বল শুনি। ওদের কথাগুলো বললাম বলে আবার হাসি পেয়ে গেছে। ঠিকই তো বলেছে, মিষ্টি বউ থাকলে এক্সট্রা মিষ্টির দরকার নেই তো। ওনার কথা শুনে আমার হাসি থেমে গেছে। উনি কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন, গভীর দৃষ্টিতে। এই দৃষ্টিতে কিছু একটা আছে। নে কফিতে একটা চুমুক দিয়ে দে। কেন? মিষ্টি ঠিক আছে কিনা দেখে দিবি সব সময়। সেটা তো 1 চুমুক সবসময়ই খাই। বলতে বলতে 1 চুমুক দিলাম। জানি তো, কিন্তু আজকে হাসির জন্য ভুলে গেছিস। এই রে, একটা ধরা খেয়ে গেলাম। জানেন মানে? ওই যে আমার কফির কাপে আমার আগে একটা বিড়াল মুখ দেয়, সেটা জানি আমি। আমি বিড়াল? উনি হাসতে হাসতে কফিতে চুমুক দিচ্ছে। কারো উপকার করলে এমনই কথা শুনতে হয়। ঠিক আছে, আর দেব না। আমি মন খারাপ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কাঁধে গরম একটা বাতাস অনুভব করলাম। না, ভুল হয়নি, এটা নিঃশ্বাসের। রেহান ভাই আমার ঠিক পিছনে এসে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বললেন, এই বিড়ালটা যদি মুখ না দেয় সেই কফি তো খাওয়া যায় না। তুই যে রোজ এমন করিস সেটা অনেক আগে থেকেই জানি। একদিন দেখেছিলাম, তারপর কিছুদিন খেয়াল করে দেখেছি। শোন। আমাকে ওনার দিকে ফেরালেন। কি? আমি কিন্তু জেনে শুনেই কফি খেতাম। এবার আমার ঠোঁটের কোণে হাসি আসলো। তার মানে আপনিও প্রেমে পড়েছিলেন? না তো, জানিস না প্রেমে পড়া বারণ। কেন বারণ? তোর প্রেমে পড়া বারণ ছিল, তোর প্রেমে পড়ার কোনো কারণ ছিল না। তাই বুঝি? কেন জানিস? কেন? উত্তরটা প্রথম আমিও জানতাম না, এখন জানি। কারণ তুই আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছিস। যখন চাইতাম তোকে সামনে পেতাম, আমার প্রয়োজনের সবকিছু তো খেয়াল করতিস। কখনো মনে হয়নি তুই না থাকলে কি হবে। তুই যখন আমার নিত্যদিনের অংশ হয়েছিলি, তাই তোর মাঝে মজে গেছি। কখন নিজেই তো বুঝিনি। বলেই কপালে একটা চুমু খেলেন। আমার চোখ ভিজে গেছে। আমি ভাবতাম এই মানুষটা আমার অনুভূতি বোঝে না, অথচ এই মানুষটাই আমার থেকে বেশি ভালোবেসে গেছে নিজের অজান্তেই। আপু। দিয়া দরজার বাইরে থেকে ডাকলো। রেহান ভাই সরে গিয়ে কফির মগ তুলে নিল। ভেতরে আয়। তোকে আর ভাইয়াকে নিচে ডাকছে। নিচে গিয়ে দেখি মাহি আপু, রিয়াদ ভাইয়া, আরিফ, দিয়া সবাই মিলে প্ল্যান করছে ঘুরতে যাবে। আব্বু আম্মু ফুপি তারা গেলেন না। আমরা অনেক বলার পরেও ওনারা বাসায় থেকে গেলেন। আমরা 12টার দিকে বের হলাম। দুপুরে খাবারের পার্সেল নিয়ে সবাই লং ড্রাইভে শহরের বাইরে গেলাম। যান্ত্রিক জীবনের বাইরে প্রাকৃতিক ছোঁয়ার অন্যরকম ভালো লাগা কাজ করছে। একটা নদীর তীরে এসে নৌকা করে ঘুরলাম অনেক সময়। বিকেলে শান্ত নদীর শীতল বাতাসে মন জুড়িয়ে গেছে। মনে হয় অনন্তকাল যদি এইভাবে থাকতে পারতাম। দিয়া, আরিফ, রেহান ভাইকে ধরলো একটা গান শোনাতে। রেহান ভাই কিন্তু দারুণ গান করেন।
সেই ছোটবেলায় কত শুনেছি ওনার গান, বাসায় প্রায়ই গাইতেন, কিন্তু বাইরে থেকে ফেরার পরে আর গাইতে শুনিনি। আজ সবাই ধরলো গাইতে, কিন্তু উনি রিয়াদ ভাইয়া থাকায় একটু ইতস্তত করছেন। মাহি আপু রিয়াদ ভাইয়ার অনুরোধে শেষ পর্যন্ত একটা গান ধরলেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গানটা শুনতে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। এই পরিবেশে যেন গানটা হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। সারাটা দিন সত্যি অনেক আনন্দ হয়েছে সবার সাথে। রাতে সবাই যখন যে যার রুমে চলে গেছে, তখন আমিও রুমে এলাম। মাহি আপু আর দিয়ার সাথে অনেক সময় গল্প করলাম। রুমে এসে দেখি রেহান ভাই রুমে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখানে কি করছেন? শুনে কি করবি? কেন? তোর শোনার সময় কই? এত তাড়াতাড়ি তোর গল্প করা শেষ হয়ে গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। এতটা বেজে গেছে খেয়ালই করিনি। রুমে আসবেন না? না, এখানেই ভালো লাগছে। আমিও গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হয় রেগে আছেন কিছুটা। আমিও চুপ করে আকাশ দেখছি। কিছু সময় পরে উনি বললেন, তুই এখানে থাক, আমি গেলাম, বলেই রুমে চলে গেলেন। আজব, আমি দাঁড়িয়ে আছি আর উনি চলে গেলেন রুমে। রুমে এসে আমিও বললাম, কি সমস্যা আপনার? আমাকে ফেলেই চলে আসলেন, না হয় একটু দেরি হয়েছে, তাতে কি হয়েছে শুনি? উনি হঠাৎ উঠে এসে আমাকে দু হাতে শক্ত করে ধরে আর বলে, এই মেয়ে, তুই কি কিছুই বুঝিস না? এত বোকা কেন তুই? সারাটা দিন সবাইকে সময় দিচ্ছিস, আমার জন্য একটু সময় হয়নি তোর? ওনার কথায় আমার মুখ ভার হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। ওনার চোখের মাদকতায় কথা হারিয়ে ফেলেছি। উনি আরো একটু কাছে এসে চুলের খোপা খুলে দিলেন, আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আমার হিয়া মন পাখি, তুই আমার সামনে বসে থাকবি। বাহ বাহ। কি? কিছু না। মুচকি হেসে রেহান ভাই বলল, ঘুমাবি না? চল ঘুমাই। আমি চুপচাপ শুয়ে আছি। উনি আছোয়া হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। একবার ফিরে দেখি উনি তাকিয়ে আছেন। বুকের ভেতর থপ করে উঠল। তার দৃষ্টির মাদকতায় আমি ডুবে যাচ্ছি। উনি দু চোখের পাতায় যখন চুমু খেলেন, যেন আমার শরীরে শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ভীরু পাখির মতো তার বুকে মুখ লুকিয়েছি। চাতক পাখি এক ফোঁটা বৃষ্টি পেয়ে যেমন উচ্ছ্বাসিত, রেহান ভাইয়ের বুকে আমিও এক ফোঁটা বৃষ্টি হয়ে নামলাম। জানালা গলিয়ে এক ফালি চাঁদ সাক্ষী হয়ে রইল অন্যরকম একটা সকাল। সকালটা এত সুন্দর হতে পারে আগে কখনো বুঝিনি। ভোরের সূর্যোদয় জীবনের নতুন করে বাঁচার হাতছানি দিয়ে গেল। রেহান আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। এবার ওঠেন। উঠবো না। তাহলে শুয়ে থাকেন, আমি গেলাম নিচে। একদম নড়বি না এখান থেকে, চুপচাপ বসে থাকবি। আপনার আর কি, কয়টা বাজে খেয়াল আছে? মাত্র 7টা। এত সকালে নিচে যাওয়ার দরকার নেই, সবাই তো আছেই। সেজন্যই, সবাই আছে বলেই যাব, আপনি থাকেন। তুই এখন আপনি আপনি করছিস কেন? তো কি করব? তুমি করে বলবি। লোকে শুনলে কি বলবে? জামাইকে ওই পুরনো দিনের মতো আপনি আপনি করছিস। লোকের কথায় আমার কি, আমি আপনি করেই বলবো। এটা কেন জানি অনেক বেশি আপন আপন লাগে। আর যখন ইচ্ছে তুমি বলবো, যখন ইচ্ছে আপনি। দূর দূর না, সত্যি বলছি। তুমি করে বললে আনইজি লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। না, ঠিক নেই। কি ঠিক নেই? আপনি যে তুই তুই করে ডাকেন। যা, এখন থেকে আমিও আপনি করে বলবো। আচ্ছা তুমি করে বলবো, ঠিক আছে? না। আবার কি না? তুই করে বলবেন সব সময়। হ্যাঁ তুই করে বলি, আর যখন বাচ্চারা দেখবে ওদের আম্মুকে তুই করে বলি, তাও একজন টিচার হয়ে কি ভাববে বল? চিন্তা করো, উনি বাচ্চা কাচ্চার চিন্তাও করে ফেলেছেন। আপনি আসলে একটা কি? শেষ কর কথাটা। বলছি উঠে বসেন। ঠেলে তুলে দিলাম। আপনি একটা নির্লজ্জ, শরম লজ্জা নাই। ঘড়ির দিকে দেখেন, আর 1 মিনিটও আমি নাই, বলেই আমি প্রায় দৌড়ে বেরিয়ে এলাম। এই হ্যাঁ, শোন। উনি ডাকছেন, আমি শুনে মিটিমিটি হাসছি। ভাইয়া, তোকে ডাকছে তো। রুম থেকে বেরিয়ে মাহি আপুর সাথে দেখা। কই, ডাকুক বলেই আমি মৃদু হেসে চলে আসছিলাম। আপু খপ করে হাত ধরে বলল, কি ব্যাপার, আজ একটু বেশি খুশি খুশি লাগছে কেন? প্রতিদিন কি আমাকে কাঁদতে দেখো? তা দেখি না, কিন্তু এতটা খুশিও দেখিনি। কিন্তু আজ তোর চোখে মুখে ঠোঁটে খুশির ঝিলিক, সেটা তো লুকাতে পারবি না। মাহি আপুর কথায় আমি আরো লজ্জা পেলাম। এমন সময় ফুপি আমাদের দেখে ডাক দিলেন। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। আজ মাহি আপু আর রিয়াদ ভাইয়া তারা চলে গেছে।
একটু ফাঁকা ফাঁকা লাগছে। কত আনন্দ করেছি একসাথে, ছোট থেকে বড় হয়েছি। আপু কত দূর চলে গেল। রেহান কতটা ভালোবাসে সেটা প্রকাশ করতে পারেনি। হয়তো ওর অনুভূতিগুলো নিজে থেকে প্রকাশ করতে পারে না, কিন্তু সেগুলো ওর পাগলামির মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। দুদিন পরে ফুপি নাস্তার টেবিলে বসে বলল, তোরা কদিনের জন্য ঘুরে আয়। রেহান আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমরা ঘুরতে গেলাম। আমার বরাবরই পাহাড় পছন্দ। প্রথমে সমুদ্র দেখলাম, তারপর পাহাড়ে। সব কিছু ছাপিয়ে রেহানের সাথে কাটানো সময়গুলো অনেক বেশি ভালো লাগার। পাহাড়ে আমাদের সময় যেন আরো বেশি ভালো কাটছে। দুজনে পাহাড়ের রাস্তায় হাত ধরে হেঁটেছি। সন্ধ্যায় দুজন পাশাপাশি বসে উপভোগ করেছি পাহাড়ি সন্ধ্যা। রাতে খাবার পরে দুজনে বসে আছি। আমি রেহানের কাঁধে মাথা এলিয়ে দিয়েছি। ও গুনগুন করছে। গুনগুন না করে একটা গান শোনালে কি হয়? শুনবি? আচ্ছা, তোকে আজ একটা পছন্দের গান শোনাই। আমি বেশ আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসলাম। ঘুমহারা চোখে ফিরে দেখি একবার, ইচ্ছে করে তোমার হাতে হাতটা মেলাবার, খুব মন খারাপের রাতে দূরের বাঁকা চারটার সাথে। রেহান শক্ত করে আমার হাত ধরে আছে। এই মুহূর্তে মনে হচ্ছে আমি নিজেকে সবচেয়ে সুখী বলে নির্দ্বিধায় দাবি করতে পারি। হিয়া? হিয়া মন পাখি? বলো, শুনছি তো। একটা রাত বারান্দায় বসে কাটাতে পারবি? এখানে? আজকে চাঁদের আলো কত সুন্দর, দেখেছিস? এখানেই বসে থাকতে ইচ্ছে করছে তোর সাথে, থাকবি? রেহান এক হাতে আমাকে জড়িয়ে রেখেছে। আমিও বাধ্য মেয়ের মতো চুপটি করে ওর বুকে লেপ্টে আছি। ওর হৃদস্পন্দন শুনছি। অনেক রাত পর্যন্ত আমরা বসেছিলাম। বাসায় ফেরার পরে আমি পাক্কা গৃহিণী হয়ে গেছি। রেহান সকালে উঠে ভার্সিটিতে চলে যায়। সকালে উঠে নাস্তা তৈরি করি, ওর কাপড় আয়রন করি। ও চলে যাবার পরে ফুপিকে কিচেনে হেল্প করি। অবসরে আম্মুর কাছে যাই। আর সবাই এত কাছাকাছি থাকি যে কখনো মনেই হয় না আমি শ্বশুর বাড়ি থাকি। ওর অপেক্ষা করি কখন ফিরবে। বিকেলে সবাই একসাথে বসে গল্প করি। ও কখন কোন কাজ করে আমি বই পড়ি। এইভাবেই সময় চলে যাচ্ছে। কিছুদিন পর আমার রেজাল্ট বের হলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। এরপর পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। ভর্তির আগে হঠাৎ একটা ইমেল পেলাম। পোস্ট গ্রাজুয়েশনের জন্য কানাডার একটা ভার্সিটিতে আমি সুযোগ পেয়েছি। কিন্তু আমি তো অ্যাপ্লাই করিনি। এই কাজ রেহান ছাড়া কেউ করেনি। রাতে রেহানকে এটা দেখে জিজ্ঞেস করলাম, এসব কি? আরে দ্যাটস গ্রেট, তোর চান্স হয়ে গেছে। সেটাই তো জিজ্ঞেস করছি, এসবের মানে কি? তুমি তো বলনি অ্যাপ্লাই করেছো। এভাবে বলছিস কেন? এখানে চান্স পাওয়াটা কতটা হার্ড জানিস? তোর তো লাক ভালো। এটা থেকে মাস্টার্স ডিগ্রি নিতে পারলে তোর জন্য পিএইচডি করা আরো সহজ হবে। এসব গিয়ে তোমার স্টুডেন্টদের বোঝাও, আমাকে বোঝাতে হবে না। আমি সবাইকে ছেড়ে ওখানে গিয়ে পড়াশোনা করার প্রশ্নই আসে না। আর তোমার পিএইচডি, তোমার ডিগ্রি আছে, এটাই থাকুক, আমার তো প্রয়োজন নেই। আশ্চর্য, আমার ডিগ্রি থাকা আর তোর থাকা এক কথা? শোন, প্রত্যেকটা মানুষের রাইট আছে নিজের জন্য কিছু করা। তার মানে কি আমি কিছু করতে চাইলে বাইরে গিয়েই পড়তে হবে? এখানে পড়ে কি কেউ কিছু হয়নি? সবাই বাইরে গিয়েই পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। কিছুদিন সময় আছে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। রেহানের এমন কাজে আমি শুধু অবাকই হইনি, ভীষণ রাগও হচ্ছে। রাতে আমি বেডে এসে পাশ ফিরে শুয়ে আছি। রেহান কি কাজ করছিল ল্যাপটপে। এর মধ্যে রেহানও কোনো কথা বলেনি। আমিও চুপচাপ শুয়ে রেহানের দিকে না তাকিয়েও বুঝলাম ও বেডে এসেছে। কি হয়েছে, এত চুপচাপ শুয়ে আছিস? কিছু না। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বল? কিছুই হয়নি। কি বলবো? আমার দিকে ফিরে কথা বল। দেয়ালের সাথে কথা বলছিস নাকি? এদিকে ফির। রেহান জোর করেই ওর দিকে ফেরালো। তুই বালিশ ভিজিয়ে ফেলেছিস? কি হয়েছে শুনি, বল। বললাম তো কিছু হয়নি। রাগ করেছিস? তুমি আমাকে দূরে পাঠিয়ে দিতে চাও? এই জন্য কাঁদছিস? বোকা মেয়ে। রেহান বুকে জড়িয়ে ধরলো। তুই ভাবলি কি করে তোকে দূরে পাঠিয়ে দিতে চাই? তাহলে এটা করলা কেন? ঠিক আছে, তুই যদি যেতে না চাস তবে আমি জোর করব না। তবে কি? আমার খুব ইচ্ছা ছিল তুই ওখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবি। পিএইচডি তো এমনি বললাম, সেটা তো বললেই হয়ে যাবে না, অনেক সময় লাগবে, কমপক্ষে 5 থেকে 6 বছর। আর এর আগে কত প্রসেস করতে হবে। তোর ইচ্ছে হলে করতে পারবি পরে এখানে থেকেই, কিন্তু এটাতে তো মাত্র 1 বছরেরই ব্যাপার। 1 বছর তোমার কাছে কম মনে হচ্ছে? আমি কিভাবে থাকবো? থাক, যেতে হবে না, এখন চুপটি করে ঘুমা। আর শোন, তুই 6টা মাস যদি থাকতে পারতিস তাহলে আমিও একটা লম্বা ছুটি পেতাম বাইরে যাবার জন্য। 6 মাস? আর বাকি 6 মাস? আরে বুদ্ধু, আমি তো লম্বা ছুটি পাবো, তখন
তোর কাছে যাব আর তোকে নিয়ে তারপর ফিরবো, কিন্তু এতদিন থাকতে পারবো না তো। রেহানকে আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। যাব ভাবতেই ভেতরটা মুচড়ে ওঠে। পরদিন বিকেলে সবার সামনে রেহান কথাটা তুলল। সবার আগে আপত্তি করলো আম্মু। বাইরে গিয়েই করতে হবে নাকি? এখানে করলে সমস্যা কি? ফুপি বলল, 6 মাস হিয়ার একা একা থাকবে কি করে? আমার মনে হয় না যাওয়ার খুব প্রয়োজন। রেহান আব্বুকে জিজ্ঞেস করলো। আব্বু বললেন, এটা তোদেরকেই ঠিক করতে হবে। আমার আপত্তিও নেই, আবার হিয়া বাইরে যাবে এখন, এটাতে খুব একটা সায়ও নেই। আমি মনে মনে খুশি, সবাই আপত্তি করলে আমার যাওয়াটা আটকে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আব্বু কিছু সময় চুপচাপ থেকে আম্মু আর ফুপিকে বলল, রেহান যদি চায় তবে আমাদের মনে হয় আপত্তি করা ঠিক হবে না। শেষ পর্যন্ত আমার যাবার সিদ্ধান্ত হলো। রেহান খুব আগ্রহের সাথে যাবার সব আয়োজন করলো। সবাই আমার প্রয়োজনীয় সব কিছু আস্তে আস্তে গোছাতে শুরু করলো। কিন্তু আমার হাত পা ভেঙে আসছে। একে তো সবাইকে ছেড়ে যাব, তার উপর অচেনা একটা দেশে একা। আমার একটুও ভালো লাগছে না। যাবার দিন ঘনিয়ে এসেছে। আগামী পরশু ফ্লাইট। আম্মু, ফুপু, দিয়া, মাহি, আপু সবাই মিলে প্যাকিং করলো। মাহি আপু রিয়াদ ভাইয়া এসেছে আমি চলে যাচ্ছি বলে। আমার কিচ্ছু ভালো লাগছে না, খাবার গলা দিয়ে নামছে না। সবাই একসাথে ডিনারে বসেছি, কিন্তু আমি শুধু নাড়াচাড়া করেই যাচ্ছি। রেহানের দিকে তাকিয়ে দেখি ওরও একই অবস্থা। আমি আর থাকতে পারলাম না, উঠে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর রেহান রুমে আসলো। এসে দেখে আমি বেডে গুটিসুটি মেরে আছি। ও কিছু না বলে আমার পাশে বসলো, আমার পিঠে হাত রেখে বলল, এইভাবে যদি মন খারাপ করিস তাহলে তো। তোমার বুঝি একটুও কষ্ট হচ্ছে না? রেহান কপালে চুমু খেয়ে তার বুকে জড়িয়ে রাখে। ভীষণ কষ্ট হচ্ছে। একটু ঘুমালে মনে হয় আরো কম সময় পাবো রেহানের সাথে। কারো চোখেই ঘুম নেই, ঘুমহীন একটা রাত কাটলো। পরদিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। সময় মনে হচ্ছে দৌড়ে চলে গেল। আজ আমার ফ্লাইট, এয়ারপোর্টের জন্য বের হব। রেহান শক্ত করে আঁকড়ে ধরে আছে। সারা মুখে চুমু খেতে খেতে বলল, তুই একদম মন খারাপ করবি না, দেখবি দেখতে দেখতে সময় চলে যাবে। আর রোজ কতবার কথা বলি দেখিস। আম্মু, ফুপি, দিয়া, আরিফ, মাহি আপু, ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিলাম। আম্মু, ফুপি তারা এমন কান্নাকাটি শুরু করলো যে আমিও কেঁদে ফেললাম। আব্বুকে দেখতে পেলাম না। খুঁজে দেখলাম আব্বু গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বুকে জড়িয়ে নিয়ে বললেন, ভালো থাকিস রে মা, আর সবসময় ফোন করবি। মাথায় একটা চুমু খেলেন। সবাইকে ছেড়ে আমি উড়াল দিলাম সুদূর প্রবাসে। জানি যখন আমার প্লেন এয়ারপোর্ট ছেড়েছে তখনও সবাই এখানে দাঁড়িয়েছিল। অজানা শূন্যতায় ভাসছি আমি। ঠিক অজানা নয়, শূন্যতাটা কিসের তা আমি জানি। ল্যান্ডিং এর পরে ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে বের হতে 2-3 ঘন্টা দেরি হয়ে গেছে। বের হবার পরে দুজন মানুষ এগিয়ে এলো আমার দিকে। বাঙালি দেখেই বুঝতে পেরেছি। জি, কিন্তু আপনারা? ওয়েট, আমার হাতে একটা ট্যাব ধরিয়ে দিল। হিয়া, পৌঁছে গেছিস? হ্যাঁ, মাত্র বের হলাম। রেহান ভিডিও কল দিয়েছে। আচ্ছা, ওরা আমার বন্ধু আদিল আর ওর ওয়াইফ জেরিন। ওরা তোকে সব হেল্প করবে। এখন গিয়ে রেস্ট নিয়ে পরে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, বাসার সবাইকে বলে দিও। আচ্ছা, বলছি এক্ষুনি। ফোন রেখে দিল রেহান। আমি জেরিন। আদিল। দুজনেই পরিচয় দিল। খুব ভালো লাগছে আপনাদের পেয়ে। আমার তো ভয় করছিল এটা কিভাবে কি করব। আপনি আপনি করছো কেন? আমি ভাই আপনি আপনি করতে পারবো না, তুমি করেই বলবো। জেরিন ভাবে বলল। আমি হেসে বললাম, আমাকে তুমি করেই বলবেন। এখানে দাঁড়িয়েই সব কথা বলবে? আগে বাসায় চলো। আদিল ভাই তাড়া দিলেন। গাড়িতে উঠলাম। জেরিন ভাবি বললেন, তোমার পাগল বর তো ফোন করে পাগল করে দিয়েছে। তুমি ল্যান্ড করার আরো 1 ঘন্টা আগে এসে বসে আছে। আমি ওনার কথা শুনে হাসছি। এখানে আমার অ্যাডমিশন হয়ে গেছে। জেরিন ভাবি আমাকে অন্য কোথাও যেতে দেননি। বাধ্য হয়ে ওনাদের সাথেই থেকে গেলাম। এটা অবশ্য আমার ভালোই হয়েছে, কারণ একা একা সময় কাটতো না। ওনাদের সাথে ভালোই সময় যাচ্ছে। বেশ কিছুদিন পরে ভাবি কিছু বাঙালি পরিবারকে ইনভাইট করলেন। সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এর মধ্যে একটা সুন্দরী মেয়ে আসলো। সবার সাথে খুব হেসে হেসে কথা বলছিল। বুঝতে পারলাম সবার খুব পরিচিত। মেয়েটা বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে। ভালো করে খেয়াল করলাম মেয়েটা আমাকে ভালো করেই পর্যবেক্ষণ করছে। এতে আমি খানিকটা বিব্রত বোধ করছিলাম। মেয়েটা আমার কাছে এসে বলল, তুমি হিয়া? জি। তোমার কথা অনেক শুনেছি, ভালো লাগলো দেখা হওয়ায়। আমার কথা শুনেছেন কার কাছে? এখানে এতদিন আছো আর এখানে নতুন কোনো বাঙালি এলে পরিচিত জনদের মুখেই শোনা যায়। বলেই মেয়েটা মিষ্টি করে হাসলো। আমি আফরিন, সবাই রিন বলেই ডাকে।
নামটা শুনে বুকের ভেতর ধক করে উঠল। হয়তো আমার মুখের দিকে চেয়ে মনের কোনো পরিবর্তন আজ করতে চাইছে। আমি মৃদু হেসে বললাম, খুব সুন্দর নাম আপনার। তোমার নামটাও অনেক সুন্দর। ধন্যবাদ, চলুন ওখানে বসি। আরফিনকে নিয়ে সবার সাথে বসে গল্প করলাম। আজ আমার মন ভালো নেই। রেহান ফোন দিচ্ছে, কিন্তু আমি ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না। 3 বারের মাথায় ফোন তুললাম। কিরে, কি করছিস? কিছু না, শুয়ে আছি। শরীর খারাপ? না তো, ভালো আছি। তুমি কি করছো? এত সময় ধরে ফোন দিচ্ছি, ধরিসনি কেন? কি হয়েছে বল। আরে কিছু হয়নি, বুঝতে পারিনি রিং হচ্ছে যে। একটা মিথ্যা বললাম রেহানকে। রেহানের মুড অফ হয়ে গেছে বুঝতে পারলাম। হঠাৎ মনে হলো, কি করছি আমি? আরফিন রেহানের অতীত। আরফিনের সাথে দেখা হয়েছে, তাতে আমার মন খারাপ হতেই পারে, কিন্তু তাই বলে রেহানের উপর তার প্রভাব ফেলবো কেন? রেহান তো অকপটে স্বীকার করে নেয় যা সত্যি। এটা ভাবতেই নিজের খুব খারাপ লাগলো। কি হয়েছে তোর? আজ ভীষণ অন্যমনস্ক লাগছে। কিছু হয়নি গো, একটা কথা বলবো? বল। আজ আফরিনের সাথে দেখা হয়েছে। কোথায়? জেরিন ভাবি অনেককে ইনভাইট করেছিল, আফরিনও এসেছিল। কথা বলেছিস? ও নিজে থেকে এসে কথা বলল, আমি তো চিনতাম না। বুঝেছি, এই জন্যে মন খারাপ তোর। আর ইচ্ছে করে ফোন ধরিসনি? আমি কিছু না বলে চুপ করে নীরব স্বীকারোক্তি দিলাম। তুই কি এখনো বাচ্চা আছিস? সত্যিটা তুই জানিস, তারপরও মন খারাপ কেন? এখন তুই আমার জীবনের সত্যি। এমনি, আমি তো মন খারাপ করতে চাইনি, হয়ে গেছে। বুঝলাম, মন ভালো করার মেডিসিন কিন্তু আছে আমার কাছে। তাই বুঝি? আছেই তো। এখন 2 দিন পরে তুই বাচ্চার মা হবি, আর কই এখন নিজেই বাচ্চামি করিস। বিষয়টা কেমন হবে জানিস? কেমন? এক বেবি আরেক বেবির মা। থুর, তোমার কি যে কথা। সত্যি তো বলছি। হয়েছে, আর সত্যি বলা লাগবে না আপনার। কেন লজ্জা পাচ্ছিস? দেখি ভালো করে তাকাতো। উফ, তুমি না। ওরে আমার লজ্জাবতী লতা রে। আমার মন ভালো হয়ে গেছে। রেহানের উপর রাগ করার প্রশ্নই আসে না। ফালতু একটা কারণে মন খারাপ করেছি, ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। হিয়া শোন। বলো। আমি না একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম তুই একটা পরীর সাথে হেঁটে যাচ্ছিস। জানিস, পরীটা ভীষণ মিষ্টি দেখতে। রেহানের কথা শুনে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা বোধ করছি। কত দূরে থেকেও সারাক্ষণ একজন আরেকজনের ছোটখাটো প্রতিটি জিনিসের খেয়াল রাখছি। রেহান সকালে ভার্সিটিতে কোন কাপড় পরে যাবে সেটা এখনো আমিই সিলেক্ট করে দেই। সকালে ওর ঘুম ভাঙাই। দূরে থাকলে নাকি দূরত্ব বাড়ে, কিন্তু আমরা যেন আরো কাছে এসেছি। দুজনকে নতুন করে আবিষ্কার করেছি, আর কাছে আসার আকাঙ্ক্ষা আরো তীব্র হয়েছে। অবসরের সময়টুকু কি রাত কি দিন আমরা দূরে থেকেও কাছে থেকেছি। এমনও সময় গেছে আমি কিচেনে কাজ করছি আর ও ফোন সামনে রেখেই কাজ করতে হয়েছে। এর মধ্যে আমি নতুন অ্যাপার্টমেন্টে শিফট করেছি, নতুন বাসা সাজিয়েছি। ওকে দেখিয়ে জিজ্ঞেস করতাম এটা কিভাবে করব, ওটা ঠিক আছে কিনা। প্রবাসের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে। দেখতে 6 মাস পেরিয়ে গেছে। রেহানের ছুটি হয়ে গেছে, আগামী সপ্তাহে ও আসছে। কতদিন পরে ওকে দেখব? 1 সপ্তাহ না 1 বছর, সময় যেন কাটছেই না। তবুও দিন গিয়ে রাত আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে রেহান আজ আসছে। আমি এয়ারপোর্টের অপেক্ষা করছি। রেহান দেখে এতটাই খুশি হলাম যে প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। রেহানকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, একেবারে ওর বুকে মিশে গেছি। হিয়া মন পাখি। কপালে একটা চুমু দিল। তারপর দুজন বাসায় ফিরলাম। রেহান আবার আমার কাছে। একাকিত্ব ঘুচে আমার স্বপ্নের দিনগুলো আবার ফিরে এলো। একজোড়া চড়ুই পাখির সংসার। রেহানের বুকে লেপ্টে আছি। একদম ছাড়তে ইচ্ছে করছে না। রেহানও এমন ভাবে আঁকড়ে রেখেছে। আজকে তোকে অনেক সুন্দর লাগছে। ও কি? তার মানে আগে সুন্দর ছিলাম না? আজকে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে গো। ইচ্ছে করছে। থুর, বলবো না। বলো না। না, বলা যাবে না। ভাল লাগে না। ইচ্ছে করছে একেবারে এইখানটাই ভরে রেখে দেই, যেন কেউ দেখতে না পারে। বুকে আঙুল দিয়ে দেখিয়ে বলল। আমি চুপচাপ একটা চুমু দিয়ে দিলাম। মুচকি হেসে ও আমাকে আরো গভীরভাবে আঁকড়ে ধরল। এতদিন দূরে থেকেও আজ এত কাছে। একটু পাগল লাগছে। একজোড়া চড়ুই পাখির দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে। একসঙ্গে কত জায়গায় ঘোরাঘুরি করলাম। একদিন দুজন একসাথে বের হলাম। আমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে ওর বের হলো কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করবে বলে। যথারীতি আমি বাসায় ফিরছিলাম, কিন্তু হঠাৎ চোখে পড়ল রেহান আর আফরিন একসাথে হেঁটে যাচ্ছে। এটাই চোখে পড়ার ছিল। ভীষণ মন খারাপ হয়ে গেছে, কান্না পাচ্ছে আমার।
রেহান কেন ওর সাথে দেখা করতে গেল? স্বামী তার পুরনো প্রেমিকার সাথে দেখা করছে। বিষয়টি অনেক যন্ত্রণার, অনেক বেশি পুরে। রেহান বেশ দেরি করেই ফিরল। হিয়া মন পাখি, কি করছিস? কিছু না। এই অসময় শুয়ে আছিস? শরীর ঠিক আছে তো? এত দেরি করলে যে? আরে সবার সাথে এতদিন পরে দেখা, চলে আসবো তখন আফরিন হাজির, তখনই দেরি হয়ে গেছে। ও এই দেখি তো, তাকা এদিকে, আবার মন খারাপ হয়ে গেছে। শোন হিয়া, আমি স্ট্রেট কথা বলি, তুই জানিস। একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আমার মনে যদি আফরিনের জন্য এখনো কোনো ফিলিং থাকতো তবে ওর মুখই দেখতে চাইতাম না। কিছু নেই মনে ওর জন্য? ছিল, কিন্তু এখন ওর প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কিভাবে? কারণ ও এমনটা করেছে বলেই আমি তোকে পেয়েছি, তাই না হলে ভুল মানুষকেই চাইতাম। এবার আমি সত্যিই কেঁদে ফেললাম, ওকে আঁকড়ে ধরলাম। তুমি ওর সঙ্গে কথা বলবা না, বললে আমার কষ্ট লাগে। ধুর পাগলি, আফরিনের সাথে কথা বলে তুই যদি কষ্ট পাস তাহলে আমি কথা বলবো না। রেহান আমার চোখ মুছে দেয়। এখন তাড়াতাড়ি ডাইনিং এ আয়, খুব খিদে পেয়েছে। রেহান এখানে আসার পরে মনে হচ্ছে যে আমার বিয়ে হয়েছে, একটা সংসার আছে, দায়িত্ব আছে। বাসায় থাকতে এতটা বুঝতে পারিনি, খুবই বুঝতেও দেয়নি। আমি যখন রান্না করি রেহান সবজি কেটে দেয়, কখনো স্পেশাল ডিশ বানায় আর আমি অ্যাসিস্ট করি। রেহান ভালো রান্না করতে পারে সেটা জানতাম না। ও যখন বাইরে ছিল তখন থেকেই পারে, কিন্তু বাসায় কখনো করতে দেখিনি। জৌলস ভরা টরন্টো শহরে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। জেরিন ভাবি, আদিল ভাই, ওনাদের ইনভাইট করলাম। ওনাদের সাথে একটা দিন খুব আনন্দে কাটালাম। এর মধ্যে রেহানের কিছু বন্ধুদেরও ইনভাইট করেছিল। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে। আম্মু ফুপি তো চিন্তা করছে কিভাবে থাকছি, কি খাচ্ছি। কত বুঝিয়েছি, বোঝে না। প্রতিবেলায় খোঁজ নিতেন। রেহান আসার পরে ওনারা একটু শান্ত হয়েছেন। এখানে একটা মিনি বাংলাদেশ আছে। বাংলাদেশি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। বাঙালি খাবার, কাপড় থেকে শুরু করে সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। কানাডা শীতল দেশ, আমার বেশ ভালো লাগে। রেহানের কোল ঘেঁষে ঘুমাতে আরও বেশি ভালো লাগে। বেশ বেলা হয়ে গেছে, কিন্তু ওঠার কোনো তাড়া ছিল না। ঘুম হালকা হবার পর আরও গুটিসুটি মেরে রেহানের কাছে ঘেঁষে গেছি। তখনই দরজায় কেউ এসেছে। উঠতে ইচ্ছে করছে না। রেহান ভাবলো আমি ঘুমে। ও নিজে গিয়ে দরজা খুলল। বেশ অনেক সময় হয়ে গেছে রেহান রুমে আসছে না। নিশ্চয়ই কোনো বন্ধু পেয়ে গল্পে মজে গেছে। আমি আরও অনেক সময় পরে রুম থেকে বের হয়ে দেখি আফরিন এসেছে। আমার উপস্থিতি তারা টের পায়নি। আফরিন রেহান পাশে বসে ওর হাত ধরে কিছু একটা বলছে। এটা দেখার পর আমার মনে হচ্ছে আমার কলিজা চিরে ফালা ফালা হয়ে যাচ্ছে। ওদের কথাও আমার কানে এলো। রেহান, আমি একটা ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। প্লিজ তুমি ফিরে এসো আমার লাইফে, প্লিজ। কি বলছো এসব তুমি? আমি ম্যারিড, আমার সংসার আছে। এটা কিভাবে সম্ভব? সম্ভব, তুমি চাইলেই সম্ভব। কিভাবে? তুমি হিয়াকে ছেড়ে দাও, ওকে দেশে পাঠিয়ে দাও। কি সব বলছো? এটা অসম্ভব। হিয়া শুনলে কতটা কষ্ট পাবে তোমার ধারণাও নেই। প্লিজ রেহান, আমার কথা শোনো, আমার দিকে তাকাও। আফরিন রেহানের মুখ দু হাতে ধরে ওর দিকে ফেরায়। আমরা একসাথে কত সুন্দর সময় কাটিয়েছি। এই শহরে কত স্মৃতি আছে আমাদের, তোমার মনে নেই? ভুলে গেছো তুমি? না, ভুলিনি, মনে আছে আমার। এটাও মনে আছে তুমি কি করেছিলে। সরি রেহান, আমি ভুল করেছিলাম। পরে রিয়েলাইজ করতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি। এখন এসব বলে কি হবে রিন? রেহান প্লিজ, তুমি জানো আমি সংসার করতে পারিনি। তোমাকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করা সম্ভব হয়নি। দেখো, আমার মা আছে, ফ্যামিলি আছে, এসব এখন চিন্তা করে লাভ নেই। আফরিন কিছুক্ষণ থমকে থেকে বলল, তুমি আমাকে ভালোবাসো না? জানি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো। রেহানোর চোখের দিকে তাকায়। বলো। জানি না। আমি কেন এসেছো এখানে? চলে যাও। মিথ্যা বলতে পারবে না জানতাম, কিন্তু সত্যিটা স্বীকার করতে ভয় পাও তুমি। আমাকে ভালোবাসো, এটাই সত্যি। রেহান চুপ করে আছে। রেহানের চুপ হয়ে থাকা যেন নীরবতার স্বীকারোক্তি। আমার পায়ের নিচ থেকে যেন আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। রেহান, তুমি যেখানে বলবে আমি সেখানেই থাকবো তোমার সঙ্গে। কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। হিয়াকে মাত্র কিছুদিন বাকি, তারপর ও চলে যাবে। তুমি থেকে যাও, ওকে একাই পাঠিয়ে দাও কিছু একটা বলে। তারপর যা হবার সেটা পরে দেখা যাবে। আচ্ছা, দেখা যাক। তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আফরিন রেহানের কাঁধে মাথা রাখে। রেহান হয়তো ইতস্তত করছে, কিন্তু এক হাতে আফরিনের হাত ধরে আছে।
আর কোনোদিন ছেড়ে যাবে না বলো? প্রমিস রেহান, কখনোই ছেড়ে যাব না। ওরা নিবিড়ভাবে বসে আছে। এই বাসায় আমিও আছি, রেহান বোধহয় সেদিকে তোয়াক্কা করছে না। কি করব এখন আমি? আমার পৃথিবীটা যেন থমকে গেল। আমার রেহানকে হারিয়ে ফেলেছি। এখন মনে হচ্ছে ও এই জন্যই আমাকে এখানে পাঠিয়েছে, যাতে ওর আসার পথ হয়, না হলে ফুপি ওকে আসতে দিত না। আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। রেহান এটা করতে পারে না। ওকে না পেতাম সেটাই এক যন্ত্রণা। এটা নিয়ে বাঁচতে পারতাম, কিন্তু রেহান এভাবে আমাকে ছেড়ে যাবার পরে আমার মনে হয় না আর বাঁচতে পারবো। কেন করছো এমন রেহান? এটা তুমি করতে পারো না। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। চোখ ফেটে যাচ্ছে। তীব্র যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে বুকের উপর ভারী একটা পাথর চাপা দিয়ে রেখেছে কেউ। গলায় কেউ 2 হাতে চেপে ধরে আছে। সমস্ত শরীর বেয়ে কি যেন একটা অদৃশ্য শক্তি আমাকে বেঁধে রেখেছে। আমি নড়তেও পারছি না। আমার সমস্ত শরীর ঘেমে একাকার। এক মৌসুমে হাড় কাঁপানো শীতের মধ্যেও ঘেমে সমস্ত শরীর ভিজে গেছে। রেহান আমার পাশেই গভীর ঘুমে। আমি দুঃস্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার পর মনে শান্তি পাচ্ছি না। একটা অস্বস্তি হচ্ছে। রেহানকে বলছিও না। এসবের মধ্যে আমার ফাইনাল টার্ম শেষ। কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে থিসিস জমা দিলাম। রেহান পুরোটা সময় হেল্প করেছে। কখনো সাথে বসেই নেট সার্চ, কখনো বই ঘেটে ইনফরমেশন নোট করে দিয়েছে, কখনো নিজেই রান্নাটা করে ফেলেছে। কিন্তু মাথা থেকে সেই স্বপ্ন সরছে না। এটা যেন পেছনে তাড়া করে বেড়াচ্ছে। তার আরও একটা কারণ আছে। আফরিনের সংসারটা টেকেনি বেশি দিন। সেটা জেরিন ভাবির কাছেই শুনেছিলাম। আর এসব স্বপ্ন দেখে ভেতরের অশান্তি কেবল বাড়ছেই। রেহান একদিন জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে? কই কিছু হয়নি তো। কিছু একটা হয়েছে। বেশ কিছুদিন থেকে খেয়াল করেছি তুই অন্যমনস্ক হয়ে থাকিস। কিছু হয়নি। আমি এখানে এসেছি বলে তোর ভালো লাগছে না, তাই না? থুর, কি যে বলো না তুমি। সত্যি তো বলছি। এখানে আফরিন আছে আর আমিও এখানে এসেছি। দেখা হয়েছে, কথা হয়েছে। এটা তোর পছন্দ হচ্ছে না সেটা জানি। বাদ দাও এসব কথা। বাদ দিব কেন? এসব কিছুই না তাই। আর তোমার মাথায় কি সারাক্ষণ আফরিনই ঘুরে? ওকে নিয়েই কথা বলতে হবে কেন শুনি? তুই বলতে বাধ্য করছিস তাই। তোর ব্যবহার বদলে গেছে এই কদিনে। অন্য কোনো কারণ থাকলে বল। কে আফরিন? ও কি বিশেষ কেউ যাকে নিয়ে আমাকে ভাবতে হবে? আমি সেটা মনে করছি না। আর যদি তোমার মনে হয়, সেখানে আমার কিছু বলার নেই। হিয়া, মনে আছে না তুই একটু বেশি রিয়াক্ট করছিস? আমি কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। রেহান দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। পরদিন সকালে জেরিন ভাবি, আদিল ভাই, আরও একজন পরিচিত বাঙালি ভদ্রমহিলা আসলো। সব বাঙালিরা মিলে গেট টুগেদার করবে সামনের রবিবার। ওনারা সেটার নিমন্ত্রণ করতে এসেছেন। রেহান বলল। আমি বললাম, আমি শিওর বলতে পারছি না, তবে চেষ্টা করব। এটা একটা কথা বললি? কদিন পরেই চলে যাবি। আবার কখনো আসবি কিনা ঠিক নেই। আসলেও কবে আসবি? সবাই একসাথে অনেক ভালো লাগবে। বিদেশের দেশের মানুষজনই পরম আত্মীয়। ভাই আমরাও যাব, চিন্তা করবেন না। রেহান আর কিছু বলল না। ওনারা যাবার পরে রেহানও বের হয়ে গেল। সারা দিন গিয়ে রাত হয়ে গেছে, কিন্তু রেহান এখনো ফিরছে না। আমি এতবার কল করলাম, ফোনও রিসিভ করছে না। খুব টেনশন হচ্ছে। কোথায় গেল রেহান? সারা দিন গিয়ে রাত হয়ে গেছে, কিন্তু রেহান এখনো ফিরছে না। আমি এতবার কল করলাম, ফোনও রিসিভ করছে না। খুব টেনশন হচ্ছে। কোথায় গেল রেহান? নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু আমিই বা কি করব? মানসিক যন্ত্রণায় ভুগছি। এত ভয় পাচ্ছি কেন আমি? আর রেহানকে আমি ভালো করে চিনি, কিন্তু দুঃস্বপ্ন দেখেছি বলে মন খচখচ করছে। বেশ রাত হয়েছে, রেহান এখনো ফেরেনি। এখন সত্যিই অনেক বেশি টেনশনে পড়ে গেছি। আদিল ভাইয়াকে ফোন দিলাম, আবার আগেও ফোন দিয়েছিলাম। ওনাদের সাথে নাকি সকালের পরে আর দেখা হয়নি। উনি ফোন দিয়েছেন, ফোন রিসিভ করিনি। এখন আবারও ওনাকে বললাম, ভাই রেহান তো এখনো ফেরেনি। রেহানের ফোন সুইচ অফ বলছে। আমি আর বসে থাকতে পারছি না। সারাদিন অপেক্ষা করছি এই চলে আসবে ভেবে। বাইরে অনেক ঠান্ডা। রাত বাড়ায় তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। গায়ে গরম কাপড় চাপিয়ে আমি বের হয়ে আসলাম। বাসা থেকে বের হতেই দেখি রেহান চলে এসেছে। কোথায় ছিলে তুমি? ফোন ধরনি কেন? টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রেহান কোনো কথা না বলে রুমে ঢুকে গেল। আমি ওর পেছনে পেছনে গেলাম। কথা বলছো না কেন? কোথায় ছিলে সারাদিন? রেহান ওর জামা কাপড় বের করে নিচ্ছে। আমি হাত থেকে এগুলো নিয়ে গেলাম। এগুলো দিয়ে কি করছো? দেখতে তো পাচ্ছিস। আমি বুঝতে পারছি না, তুমি এগুলো প্যাকিং করছো, কিন্তু কেন? রেহান রুম ঘুরে ও সব জিনিসপত্র বেডে এনে রাখছে।
আমার কথার উত্তর দেবার প্রয়োজন বোধ করছে না। রেহান, আমি সামনে গিয়ে দাঁড়িয়ে হাতের জিনিসগুলো নিয়ে জায়গায় রাখলাম। কি করছো তুমি? আমি কাল চলে যাচ্ছি। তোর একাডেমিক ঝামেলা শেষ হলে চলে আসিস। আদিল টিকিট করে দিবে, ওকে বলে দিব। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রেহান, এগুলো কি বলছো? তুমি চলে যাচ্ছ? এসবের মানে কি? আর কিভাবে মানে বোঝাবো? বোঝাও, আমি তোমার কথা বুঝতে পারছি না। রেহান রুস্কো খুস্কো চুলে হাত দিয়ে বলল, আমি কালকেই ফিরে যাচ্ছি। তুই যাচ্ছিস না আমার সাথে? আমার চোখে পানি চলে এসেছে। ওকে জড়িয়ে ধরে বললাম, এত রাগ আমার উপর? একেবারে একা ফেলে চলে যেতে চাইছো? আমি আসার আগে তুই একাই ছিলি। আমি চলে গেলেও সমস্যা হবে না। এটা কিন্তু কথা ছিল না। তুমি আমাকে নিয়ে ফিরবে বলে এখানে পাঠিয়েছিলে। অনেক কিছুই তো কথা থাকে না, কিন্তু বাস্তবতার মুখোমুখি হলে নতুন করে চলে আসে। রেহান, সরি বাবু, আমি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। প্লিজ আর এমন হবে না। রেহান বলে চুপ করে আছে। ওর মনে কি চলছে বুঝতে পারছি না। রেহান আমার ব্যবহারে কষ্ট পেয়েছে। ও কিছুই গোপন করে না কখনো, ও কিছুই গোপন করেনি কখনো। তবুও আমি এভাবে রিয়েক্ট করেছি। এটা রেহানকে একটু বেশি আঘাত করেছে। সারাদিন নিশ্চয়ই কিছু খায়নি, মুখ কেমন শুকনো লাগছে। চলো ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আমার খিদে নেই। সত্যি খিদে নেই? না, নেই। ঠিক আছে, খেতে হবে না। তুই খেয়েছিস? না, তোমার অপেক্ষায় ছিলাম। আচ্ছা যা, আমি আসছি। জানতাম না খেয়ে আছি শুনলে না করতে পারবে না। আমি দ্রুত ডাইনিংয়ে খাবার দিলাম। রেহান নাম মাত্র খেলো। সব কিছু গুছিয়ে রুমে আসলাম। এসে দেখি রেহান সব রেডি করে ফেলেছে। চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে আছে। আমি কাছে গিয়ে বসে একটা হাত রাখলাম ওর বুকে। এমন কেন তুমি? কেন এমন করছো? আমি তো এমনই, নতুন তো কিছু না। বললাম তো ভুল হয়েছে। তোর ভুল হয়নি, ঠিকই করেছিস। ভুল আমার হয়েছে, এখানে আসা উচিত হয়নি। এবার কিন্তু বাড়াবাড়ি করছো। কোথাও যাবে না তুমি। যেতে হলে আমাকে সাথে নিয়ে যাবা। আরো অনেক দিন লাগবে তোর, এতদিন থাকা সম্ভব না। তাহলে আমিও চলে যাব। লাগবে না কোনো সার্টিফিকেট। এত বুঝতে হবে না, সব কাজ শেষ হলে যাবি। না, তোমার সাথেই যাব। বোকার মতো কথা বলিস না। বাইরে যাচ্ছি না যে যাব বললেই ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠে গেলাম। তোর টিকিট করা হয়নি। তাহলে তুমি 2 দিন পরে যাবে। এই টিকিট ক্যান্সেল করে দিয়ে 2টা টিকিট করো, একসাথে যাব। দেখ হিয়া, তুই থাকছিস আর আমি যাচ্ছি, এটাই ফাইনাল। তুই সব শেষ করে তারপর আসবি, এটাই শেষ কথা। আর এটা তোকে শুনতে হবে। কেন? তোমার সব কথা আমাকে শুনতে হবে কেন? আমার কথা শুনেছো তুমি? আমি বলেছি তাই শুনতে হবে। ঘুমাতে দে, খুব ভোরে বের হব। যা ঘুমা। ঠিক আছে, ঘুমাও, যাও তুমি। পরদিন আমিও চলে আসব। আমি বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে ফেললাম। থাকবো না এখানে। কি একটু বলেছিলাম আর শাস্তি দিচ্ছ? আমি বেরিয়ে আসলাম। বাইরে হালকা তুষারপাত হচ্ছে। ঠান্ডায় জমে যাবার অবস্থা। শীতে কষ্ট হচ্ছে আমার। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে রেহানের ব্যবহারে। প্রায় 15-20 মিনিট পরে রেহান বেরিয়ে আসলো। হিয়া, তুই কি করছিস এখানে? ভেতরে আয়। কাঁদতে কাঁদতে বললাম, যাব না, এখানেই থাকবো। বাইরে কি অবস্থা? নির্ঘাত জ্বর বাঁধিয়ে বসবি। বাধুক, তোমার কি? তুমি তো একটু পরে চলে যাবে, যাও না। ভেতরে আসতে বলছি কিন্তু। যাব না, আমি বললাম তো। যাবি না? না, তুমি যাও। যাচ্ছি। ছাড়ো আমাকে। উফ, যাব না আমি ভেতরে, এখানেই মরে যাব। নামাও বলছি। তোর চেয়ে একটা বাচ্চা অনেক বেশি বুঝে। রেহান আচমকা আমাকে তুলে নিয়েছে। অনেক চেষ্টা করেও থামাতে পারিনি। সোজা বিছানায় নিয়ে এসে ভালো করে গরম কাপড় চাপিয়ে দিল বেশি করে। দেখ ঠান্ডায় হাত পা কি অবস্থা হয়েছে। রেহান দ্রুত অয়েল নিয়ে হাতে পায়ে মালিশ করে দিচ্ছে। এটা কেন করলি? এখন যদি একটা অসুখ হয়ে যায়? হলে হবে, তুমি তো দেখবে না। চুপ, একটা কথা বলবি না, বেশি পণ্ডিত। রাগে আমার আরো বেশি কান্না পাচ্ছে। কি এমন বলেছিলাম তোমাকে? আমার কষ্ট লাগলে সেটা বলতেও পারবো না? কে বললো বলতে পারবি না? আমি তোকে জিজ্ঞেস করিনি তুই কি করলি। তোমাকে দেখলাম আফরিনের সাথে কথা বলছো। ও তোমার লাইফে ব্যাক করেছে আর তুমিও মেনে নিয়ে আমাকে পাঠিয়ে দেবার প্ল্যান করছিলে। বলতে বলতে হেঁচকি উঠে গেল। কি? রেহান আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লো। কবে, কোথায়, কখন, কি বলছিস এসব? আগে একটু পানি খেয়ে নে। রেহান 1 গ্লাস পানি এনে খাইয়ে দিল। এবার বল। ওই রুমে বসে ও তোমার কাঁধে মাথা রেখেছে আর তুমি হাত ধরে বসেছিলে। হিয়া, তোর মাথা ঠিক আছে তো? জ্বরটা এসে গেছে নাকি দেখি? কপালে হাত দিয়ে জ্বর দেখে ইতিমধ্যে বেশ জ্বর উঠে গেছে। যা ভাবছিলাম,
জ্বরের ঘোরে আবল তাবল বকছিস। জ্বরের ঘোরে না, আমি ঠিক আছি। সেদিন স্বপ্ন দেখলাম, দেখার পর থেকে মন কেমন করছিল, তোমাকে বলতেও পারছিলাম না। রেহান আমাকে ছেড়ে যাবে না। ওর হাতটা টেনে শক্ত করে আঁকড়ে ধরলাম। পাগলি মেয়ে, স্বপ্নে দেখে এমন করলি? তুমি যাবে না বলো? কই যাব? আমার হিয়া মন পাখিরে রেখে কোথাও যাব না। তুই এখন একটু ঘুমা, অনেক জ্বর শরীরে। ঘুমালে তুমি চলে যাবে। কোথাও যাব না, এই যে আমি তোর কাছে। রেহান আরো কাছে এসে আমাকে আগলে রাখলো। ঠান্ডায় গলা বসে গেছে, তার উপর ভীষণ জ্বর নিয়ে 2 দিন কাটলো। এই 2 দিন রাত দিন রেহান আমার সেবা করলো, নিজের হাতে রান্না করে মুখে তুলে খাইয়ে দিল, ওষুধ খাওয়ালো। 2 দিন পর অনেকটা সুস্থ বোধ করছি। বিকেলে রেহান কফি এনে দিল, চাদর মুড়ি দিয়ে বসে কফি খাচ্ছি। রেহানও পাশে বসে আছে। হিয়া, হুম। তুই স্বপ্ন দেখেছিস কেন জানিস? কেন? তোর মনে ভাবনা ছিল তাই। আমি তো এমনটা ভাবিনি। এমনটা ভাবিসনি হয়তো, কিন্তু তোর মনে আরফিনকে নিয়ে অস্বস্তি ছিল। হয়তো ছিল, আমি তোমার সাথে মিসবিহেভ করেছি, সরি। ধুর, আমাদের মনে হয় এই টপিকে কথা বলার কিছু নেই। আছে। কি? আফরিনকে নিয়ে আমি তোমাকে কিছু বলবো না, কারণ আমার বিশ্বাস আছে তোমার উপর। কিন্তু একটা সত্যি কথা হলো, তোমাদের একসাথে দেখলে আমার কেমন কেমন অশান্তি লাগে। জেলাস? হ্যাঁ, জেলাস। শোন, এখন তোকে ছাড়া কারো কথা কল্পনাতেও আসে না। আর একটা কথা কি জানিস? কি? আমার প্রতি বিশ্বাস হারাবি না কখনো। আর মনে যদি একটু খচখচ থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। তাই যে কোনো কিছু খোলা মনে শেয়ার করবি, এতদিন যেমন করেছিস। আর আফরিনের সাথে যেদিন অনেক কথাই হয়েছে ওর ডিভোর্স, আর আফরিনের সাথে সেদিন অনেক কথাই হয়েছে ওর ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তাই বলে এটা ভাবিস না যে আমার লাইফে ব্যাক করবে। ঠিক বলেছ, আমার চিন্তা ভাবনা সংকীর্ণ হয়ে গেছে। সংকীর্ণ না, তুই যেটা ভেবেছিস সেটা শঙ্কা। তুই ছাড়া আমার লাইফে আর কোনোদিন কেউ আসবে না, এই তোকে ছুঁয়ে কথা দিলাম। আজ রবিবার, বাঙালি গেট টুগেদার। আমি ও রেহানও এসেছি। দেশের মানুষদের দেখে মন ভরে গেল, সবাই খুব ফ্রেন্ডলি। এখানে থাকার সুবাদে অনেকেই আমার পরিচিত। রেহান ওর পরিচিত বন্ধুদের সাথে কথা বলছে, আমিও সবার সাথে গল্পে মজে গেছি। এর মধ্যে এক ভদ্র মহিলা এসে কথা জুড়ে দিলেন, আমার বাড়িতে কে কে আছে আর অনেক কিছু জিজ্ঞেস করলেন। তারপরে শুরু হলো ওনার সংসারের গীত। ওরে বাবা, এই মহিলা কথা বলছে তো বলছেই, আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ না বলে সায় দিয়ে যাচ্ছি। কেউ এসে উদ্ধার করুক আমাকে। কেমন আছো তুমি? ফিরে দেখি আফরিন। আফরিন কখন এসেছে সেটা খেয়াল করিনি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যে মহিলার সাথে কথা বলছিলাম ওনার কাছ থেকে উদ্ধার পেতে আফরিনের দিকে মনোযোগ দিলাম, আর মহিলাও ওনার পরিচিত অন্য একজনকে পেয়ে বেশ খুশি মনে চলে গেলেন। তুমি কি এখানে আরো কিছুদিন থাকবে? খুব বেশি দিন না, রেজাল্টের পরে চলে যাব। তুমি দেখতে অনেক সুইট। মৃদু হেসে বললাম, আপনি কিন্তু অনেক সুন্দর, আপনার এজ কেউ দেখে অনুমান করতে পারবে না। তাই নাকি? ভালো বলেছো তো। তাহলে সারা জীবনে এইজ লক হয়ে গেলে ভালো হতো, তাই না? আফরিনের কথায় আমিও হাসলাম। কিছু সময় চুপ থেকে আফরিন বলল, তুমি কি আমাকে চেনো? ওর প্রশ্নে একটু চমকে উঠলাম। হ্যাঁ, বেশ অনেকদিন আগেই তো পরিচয় হলো আপনার সাথে, তখন থেকে তো চিনি। তার আগে কি চিনতে না? নামেই চিনতাম, কিন্তু সরাসরি তো পরিচয় ছিল না, চিনতামও না। রেহান বলেছে, তাই না? হ্যাঁ, রেহান ছাড়া কোথা থেকেই বা জানবো বলুন। আফরিন মৃদু হাসলো। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। একটা কথা বললে কিছু মনে করবে না তো? বলুন, কিছু মনে করব কেন? এই যে আমি এখানে রেহানও, এতে তোমার ভয় হচ্ছে না? কেন ভয় হবে? না মানে অধিকাংশ মেয়েরাই স্বামীর এক্সকে সহ্য করতে পারে না। কোনোভাবে যোগাযোগ হলে ভাবে এই বুঝি স্বামী ছিনিয়ে নিল। আমি অবাক হয়ে দেখছি কি সাবলীল ভাবে আফরিন কথাগুলো বলছে। সত্যি কথা বলবো, আমার প্রথমে একটু অস্বস্তি হয়েছিল যেদিন আপনাকে আর রেহানকে একসঙ্গে রাস্তায় দেখি। আর হওয়াটাই কি স্বাভাবিক নয়? আফরিন একটু চমকে গেল যখন শুনলো ওদের রাস্তায় দেখেছিলাম আমি। এখন হচ্ছে না? না। কেন জানতে পারি? কারণ রেহানকে আমি চিনি। হি ইজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড লয়াল। ইয়া, হি ইজ পারফেক্টলি জেন্টলম্যান আই হ্যাভ এভার সিন। জি, রেহানের মনে যা মুখেও তা, কখনো মিথ্যার আশ্রয় নেয় না। তুমি অনেক লাকি, রেহানকে পেয়েছো। আমি মৃদু হাসলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি মাইন্ড না করেন? আমি জানি কি জিজ্ঞেস করবে। জানেন? হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে কেন, সেটাই তো। একটু হেসে বললাম, আপনার ধারণাটা ভুল।
ভুল? জি। তবে জিজ্ঞেস করো। আপনি তো রেহানের হাত ধরে দেশেই চলে যেতে পারতেন, জাননি কেন? আফরিন স্তব্ধ মুখে কিছুক্ষণ চেয়ে থাকলো আমার দিকে। তুমি অনেক অদ্ভুত একটা মেয়ে, এটা জিজ্ঞেস করছো কেন যায়নি? হ্যাঁ, এটাই জানার আগ্রহ হচ্ছে এখন। এখন হচ্ছে মানে আগে ছিল না তো? এখন আগ্রহ হবার কারণটা কি শোনা যাবে? নিশ্চয়ই, আপনি অন্যদের মতো না, তাই এভাবে সাবলীলভাবে কথাগুলো বলতে পেরেছেন। আফরিন একটু হেসে বলল, আমি এই দেশ ছেড়ে যেতে চাই না, তাই রেহানের হাত ধরতে পারিনি। সত্যিই কি তাই? সত্যিই তাই। অনেক ভাববে, এই আরামের জীবন ছেড়ে যেতে চাই না, তাই দেশে ফিরতে চাই না। কিন্তু এই প্রথম তোমাকে সত্যিটা বলতে ইচ্ছে করছে, কারণ তুমি বুঝতে পেরেছো। আমার ধারণা তাহলে ভুল না, এর পেছনে অন্য একটা কারণ নিশ্চয়ই আছে। আমার দাদু একজন দেশবিরোধী ছিলেন, ওনার জন্য আমরা লজ্জিত। সেই জন্যই বলতে পারো মুখ লুকিয়ে দেশের বাইরে পড়ে আছি। অবশ্য রেহান সেটা আজও জানে না। আরও একটা কারণ আছে। কি? আমার বোন। আমার একটাই বোন ছিল, আমার বড়। ছিল মানে? মারা গেছে, ব্লাড ক্যান্সার হয়েছিল। আমরা প্রায় সমবয়সী ছিলাম, 1.5 বছরের ব্যবধান। সারাক্ষণ দুজনে একসাথে থাকতাম, একটা মুহূর্ত মনে হয় না আমরা আলাদা থাকতাম। অনেকে ভাবতো আমরা টুইন। ও যখন মৃত্যুশয্যায় আমাকে বলেছিল, আমার ভীষণ ভয় লাগছে, তুই হাতটা ছাড়িস না। সেদিন ওকে রেখে জরুরি একটা কাজে বের হয়েছিলাম। আব্বু আম্মু ছিল ওর কাছে মাত্র আধা ঘন্টা, এসে দেখি সব শেষ, ও চলে গেছে। আমি ওর পাশে থাকতে পারিনি। ও বলেছিল, তুই আমার পাশে বসে থাক, তোকে দেখি, মরে গেলে তো দেখতে পাবো না। ওর শেষ সময়ে ধরা পড়ে, অনেক চিকিৎসা করিয়েও লাভ হয়নি। শেষ কটা দিন ওর ইচ্ছে অনুযায়ী বাসায় রাখা হয়। বোন আমার মৃত্যুর দিন গুনেছে, আমি শুধু দেখেছি। বলতো, আমি মরে গেলে একা কিভাবে থাকবো? তুই রোজ দেখতে যাবি তো? আফরিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার চোখ থেকে কখন পানি গড়িয়ে পড়ছে টের পাইনি। আমি ওকে রোজ দেখতে যাই। জানো, রেহান খুব ভালো ছেলে, কিন্তু আমার বোনের থেকে বেশি ভালো ওকে বাঁচতে পারিনি। হয়তো ভালোবাসা কি সেটাই আমি বুঝি না, কিন্তু এতটুকু বুঝি আমি মেহেরিনকে একা করে কোথাও যাব না। মৃত্যুর আগে পর্যন্ত ওর কাছাকাছিই থাকবো। একটাই দোয়া করি সব সময়, মৃত্যুর পরে যেন ওর পাশেই আমার সমাধি হয়। আমি আর আফরিন একটু দূরে বসেছিলাম। ভাগ্যিস কেউ আমাদের কাঁদতে দেখেনি, দেখলে একটা বিশ্রী অবস্থা হয়ে যেত। আমার বিয়েটা আব্বু আম্মুর পছন্দে করেছিলাম। রেহানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙার পরে ওনারা খুব প্রেশার দিতে থাকেন। শেষ পর্যন্ত কিছু না ভেবেই বিয়েটা করি, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারি উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠান হলেও কিছু মানুষের মন মানসিকতা অনেক সংকীর্ণ হয়। নিত্যদিনের অশান্তি থেকে আমার স্বাধীন জীবনী বেছে নিয়েছি। কি বলবো, কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আফরিন আমার দিকে তাকিয়ে বলে, কিচ্ছুটি বলার নেই। আজ অনেক হালকা লাগছে জানো, মনে হয় রেহানকে ঠকিয়েছি, কিন্তু আমি ভাগ্যে বিশ্বাস করি রেহান তোমার হবে বলেই আমার হয়নি। অনেক দিন তো হয়ে গেছে, আপনি নতুন করে জীবন শুরু করছেন না কেন? আফরিন মুচকি হেসে দূরে একটা লোককে দেখিয়ে বলল, ওই যে উনি, ওনার সাথে আমি এঙ্গেজড। ভালো মনের মানুষ, গত মাসেই রিং পরিয়েছে। আরো 3-4 মাস আগেই হবার কথা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে পিছিয়ে গেছে। 2-1 মাসের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। এই লোকটা ভালো, অনেকটা সময় নিয়েছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনার সাথে লাইফ কাটানো যাবে। আপনি অনেক সুখী হবেন, দোয়া থাকবে সব সময়। তুমি অনেক ভালো মনের মানুষ, রেহানি লাকি তোমাকে পেয়েছে। আপনার সাথে কথা বলে আজ অনেক ভালো লাগছে। আমারও, কিন্তু একটা প্রমিস করতে হবে। যে কিসের? মেহেরিনের মৃত্যুর পরে এই প্রথম কারোর সাথে মন খুলে কথা বললাম। কথা দাও, এ কথাগুলো আমাদের মাঝেই থাকবে। একটু ভেবে বললাম, ঠিক আছে, কথা দিলাম। না চাইতেই কেমন বন্ধুত্ব হয়ে গেছে তোমার সাথে। একদিনের বন্ধুত্ব, আজীবন মনে থাকবে। একদিনের কেন হবে? একদিনেরই, কারণ এরপরে আর কখনো আমাদের দেখা হবে না, তাই। দেখা না হলে যোগাযোগ তো হতেই পারে। না। কেন? তুমি এখনো বাচ্চা মেয়ে রয়ে গেছো। আফরিন আলতো করে গালে ছুঁয়ে বলল, কিছু মানুষ জীবনে দ্বিতীয়বার না ফিরে আসাই উত্তম, সেটা আমার জন্যেও তোমার জন্যেও। চলো ওদিকে যাই। অনেক সময় ধরে এখানে অবাক হয়ে দেখছি এই মেয়েটাকে। এমনও মানুষ হয় বাস্তববাদী। চলেন। রেহান দেখেছে আমি আফরিনের সাথে কথা বলে হেঁটে আসছি। এই দিনটা সত্যিই অন্যরকম কাটলো। ফেরার সময় আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম।
কেননা দেশে যাবার আগে সবার সাথে হয়তো দেখা করার সুযোগ পাবো না। আসার সময় রেহান আমার হাতটা ধরে বেরিয়ে এলো। এই ধরাটা অন্যরকম, এটা আমি অনুভব করতে পারছি। হয়তো আফরিন এখানে থাকায় ইচ্ছে করে এভাবে হাত ধরে রেখেছে, কিন্তু এটা ওকে আমি বলতে পারবো না। প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা জীবন আছে। আমি রেহানের স্ত্রী, অর্ধাঙ্গিনী, জানার অধিকার আছে আমার। কিন্তু এটাও আমার বোঝা উচিত, সম্পর্কের মাঝে একটা স্পেস দেওয়া দরকার। আফরিনের প্রতি তার অনুভূতিগুলো তো মিথ্যে ছিল না, আমার জন্য ওর অনুভূতিও মিথ্যে নয়। যখন আমি ছিলাম না, আফরিন ছিল, এটাই সত্যি। এই সত্যিটা মেনে নিতে এত দ্বিধা করব কেন? সত্যি কঠিন। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে রেহান আমার পথের সাথী। রেহান আমার হাতটা ধরে বেরিয়ে আসছে। আচ্ছা, আফরিনকে তাকিয়ে দেখছে যে হাত ধরে অনেকটা পথ হেঁটেছিল, সেই হাত অন্য একটা হাত ধরে আছে। হয়তো আফরিন চেয়ে চেয়ে দেখছে, হয়তো দেখছে না। আমি একবার পেছনে ফিরে তাকালেই উত্তরটা পেয়ে যেতাম, কিন্তু কেন জানি তাকাতে ইচ্ছে করছে না। কি লাভ সব প্রশ্নের উত্তর খুঁজে? কিছু প্রশ্নের উত্তর অজানাই থাকুক, জানলে হয়তো মনের অসুখ করতে পারে। কি অদ্ভুত মানুষের জীবন! একদিকে তাকিয়ে দুঃখ দেখি, বিপরীত দিকে পুষি ঘৃণা। অথচ মুদ্রার ওপিঠেও কিছু গল্প থাকে, কিছু দুঃখ থাকে। সেই দুঃখ আমরা দেখতে পাই না বলে আমাদের ছুঁয়ে যায় না। কত ধরনের মানুষ আছে, কত রকম দুঃখ আছে, ভালোবাসার কত রং আছে। অথচ আমরা কেবল প্রেমের মধ্যে ভালোবাসা খুঁজি। ভালোবাসা ছড়িয়ে আছে প্রতিটি সম্পর্কের ভাঁজে ভাঁজে। আফরিনকে দেখে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। মনে হচ্ছে আমাদের চিন্তার জগৎ এখনো অনেক ছোট রয়ে গেছে। আমার ভাবনায় ছেদ দিয়ে রেহান বলল, থ্যাঙ্কস। হঠাৎ কিসের জন্য? আজকে তুই অনেক বড় মনের পরিচয় দিলি। আমি? কিভাবে? আফরিনের সাথে এভাবে নর্মালি বিহেভ করবি আর এমনভাবে ওকে গ্রহণ করেছিস। এখানে অনেকেই জানে ওর সাথে আমার একটা রিলেশন ছিল। এসব জানার পরেও তোর ব্যবহারে আমি নিজেই অবাক হয়েছি। তারাও খানিকটা হয়েছে। তাই বুঝি? তোর জায়গায় আমি হলে এটা বোধহয় পারতাম না। আমি কিছু না বলে মৃদু হাসলাম। তো কি এত গল্প করেছিস? তেমন কিছু না, ওর ফ্যামিলির কথা বলেছে, ওর বোন কিভাবে মারা গেছে এইসবই। হ্যাঁ, মেহেরিন খুব লাজুক আর ভীতু টাইপের ছিল মেয়েটা। শুনেছি আফরিনের কাছে। আর কি বলল? এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওর, সামনেই বিয়ে করবে। বাহ বাহ, একেবারে এত গল্প? কেন, গল্প করা যায় না বুঝি? ঠিক তা না তো কি? আফরিন সহজে কারোর সাথে এতটা ঘনিষ্ঠ হয় না, আর তোর সাথে অল্প সময় দেখছি কত কিছু শেয়ার করলো। মেয়েটা ভারী মিশুক মনে হয়েছে, হাসি খুশি। হ্যাঁ, এমনিতে বেশ হাসি খুশি। মজার কথা কি জানিস, সেদিন যখন দেখা হয়েছিল তখন বলেছিল ওর ডিভোর্স হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হবার কথা। এসব আমার সাথে এত বছর পরে দেখা হওয়ার পরে এমনভাবে বলল, আমি আসলে বিব্রত বোধ করছিলাম প্রথমে। রেহানও সাবলীল ভাবে বলে যাচ্ছে কথাগুলো, কারণ ওর মনে কোনো দ্বিধা নেই। আরও কথা যেগুলো হয়েছিল সেগুলো বললাম না, কারণ কথা দিয়েছি আফরিনকে। রেহানকে যতটা স্পেস দিয়েছি, আজ নিজেরও একটু স্পেস দরকার, একটু একান্ত ব্যক্তিগত অনুভূতি রাখার জন্য, যেটা কাউকে বলা যায় না, রেহানকেও না। এটা কেবলই নিজের, একান্ত নিজের। আজ নিজের অনেক হালকা লাগছে, আবার কোথাও একটু চিনচিন ব্যথা করছে। কেন করছে বুঝতে পারছি না, বোঝার চেষ্টাও করছি না। কানাডায় শেষ কিছুদিন আমরা অনেক শপিং করলাম সবার জন্য। বাড়ি ফেরার জন্য মন কেমন করছে, সময় যেন কাটছে না। পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু পেয়ে গেছি। সময় চলে এলো দেশে ফেরার। আগামী পরশু আমরা ফিরে যাচ্ছি। তোকে একটা কথা বলি? হ্যাঁ বলো। তুই আবার মাইন্ড করবি না তো? আমি একটু সিরিয়াস হয়ে ওর কথায় মনোযোগ দিলাম। কি এমন কথা বলতে রেহান ইতস্তত করছে? মাইন্ড করব? কি এমন কথা যেটা শুনে আমি মাইন্ড করব? মাইন্ড না করলেও কষ্ট পাবি, তাই বলতে চাইনি, কিন্তু তোর কাছে গোপন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হয়েছে বলো। আমি চেয়েছিলাম আফরিন তোর মুখোমুখি হোক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চেয়েছিলে? কিন্তু কেন? কারণ তোর মনে কোনো দ্বিধা, কোনো সংশয় যেন না থাকে। তোর আমার সম্পর্কটা আরো স্ট্রং হবার জন্য আফরিনের উপস্থিতির প্রয়োজন ছিল। বুঝলাম। এই চাওয়াটা কি আমাকে এখানে পাঠানোর আগে থেকে ছিল? না, এখানে এসে আফরিনের সাথে দেখা হবার পরে মনে হয়েছে হিয়া তুই আমার কাছে কি সেটা তোকে বোঝাতে পারবো না। আসলে আফরিনের উপস্থিতির প্রয়োজন ছিল, না হলে তোমার সাথে ঝগড়া করতাম কি নিয়ে? ঝগড়া করার কোনো সুযোগ তো রাখো না। আমি মুখ টিপে হাসছি। আমিও বিশ্বাস করি আফরিন উপস্থিতির প্রয়োজন ছিল। তাই তোর ঝগড়া করতে মন চায়?
জি, এখন থেকে ঠিক করেছি প্রতি 2 মাসে একবার ঝগড়া করব, না হলে একঘেয়ে লাগবে। তুই ঝগড়া করবি? হ্যাঁ, করবই তো। বউয়েরা তো জামাইয়ের সাথে ঝগড়া করবেই। এটা কি ল বলতে পারো মেরিড লাইফের। ঝগড়া করে দেখিস, আমিও ঝগড়া করে বাসা থেকে চলে যাব। কোথায় যাবে? যাবার জায়গার অভাব নেই। কই যাবেন শুনি? শ্বশুর বাড়ি। ওরে, ওনার শ্বশুর বাড়ি চলে যাবেন? আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো, ঢুকতেই দেব না আপনাকে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। ওই শোন। বলো। আরে শোন না। বলো না, শুনছি তো। আমি রেহানের কোলে মাথা রেখে ফোন ঘাটছিলাম। রেহান হেলান দিয়ে শুয়ে আছে। হঠাৎ কি বলার জন্য এমন ডাকছে? সবার জন্য তো এত কিছু নিয়েছিস, আমার জন্য এই দেশ থেকে কি নিয়ে যাবি? তোমার জন্য কিছু নেই নাই? এতগুলো শপিং যে করলাম তোমার জন্য। এগুলো কি চেয়েছি আমি? তো কি চেয়েছেন বলেন শুনি। বলা যাবে না। বলা যাবে না? না। আজব, কেন বলা যাবে না? বললে তো তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই তো বুঝবো না কি? আসেন বুঝিয়ে দেই। রেহান টান দিয়ে বুকে নিয়ে বলল, ওই যে স্বপ্নে দেখলাম একটা মিষ্টি ছোট্ট পরীর সাথে হেঁটে যাচ্ছিলেন, সেই পরীটা আমার চাই। রেহান কি বলেছে বুঝতে পেরে আমার শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল। লজ্জাও পেলাম। ওর বুকে মুখ লুকিয়ে নিলাম। মুখ লুকিয়ে লাভ নেই, পরী আমার চাই। আসলেই একটা পরী চাই। আমার মনের অদ্ভুত শূন্যতা দূর করতে একটা পরী চাই। রেহান ঠিক বলেছে। ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরেছি। আজ আমাদের ফ্লাইট। প্রবাস জীবনের রীতি টেনে দেশে ফিরছি। এখানেই হয়তো আফরিনের অধ্যায়ের সমাপ্তি টেনে যাচ্ছি। আমরা প্রায় পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে আমাদের বিমানটি। আকাশের মেঘ হালকা হালকা রানওয়ে দেখা যাচ্ছে। বিমানটা একটা ঝাঁকি দিল। রানওয়েতে দেখলাম বিমানগুলো বাঁকা হয়ে আছে। একটু পরেই বুঝতে পারলাম বিমানগুলো বাঁকা হয়ে নেই, আমাদের বিমানটাই বাঁকা হয়ে আছে। ল্যান্ডিং এর চেষ্টা করছে কিন্তু ল্যান্ড